আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কারণ তোমাদের জন্য চলছে আমাদের চলশিকির পক্ষ থেকে একদম নন স্টপ 36 ঘন্টার জার্নি, যেটাকে তোমরা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো। আমাদের প্ল্যাটফর্ম এটা চ্যালেঞ্জ হিসেবেই তোমাদের কাছে ছুড়ে দিছে, কেননা এই চ্যালেঞ্জের পরে তোমরা এখান থেকে অনেক কিছু জিতে নিতে পারো। যেমন আমাদের 36টা টি শার্ট তোমাদের জন্য দেওয়া আছে, 36টা সাজেশন তোমাদের জন্য দেওয়া আছে উপহার হিসাবে। এর পাশাপাশি তোমাদের জন্য রয়েছে 18টা ক্রেস্ট এবং 3600 টাকা একদম হ্যান্ড ক্যাশ তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার। তো এটা তোমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারো, কেননা চলশিকি প্ল্যাটফর্ম সবসময় স্টুডেন্ট বান্ধব হয় এবং স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হইলো তোমাদের জন্য 36 ঘন্টার একটা চ্যালেঞ্জ। এই যে 36 ঘন্টায় মোটামুটি তোমাদের 12 ঘন্টা শেষ হয়ে গেছে। 12 ঘন্টায় তোমরা 6টা ক্লাস পাইছো। কয়টা ক্লাস পাইছো? 6টা ক্লাস। 6টা ক্লাসে ভাইয়ারা তোমাদের জন্য স্পেশাল সাজেশন দিছে, তোমাদের ক্লাস নিয়ে বোঝাইছে কোনটা কিভাবে লিখতে হবে, কেমন করে জানতে হবে। এই যে সকল বিষয় যে তোমাদের জানাইলো, এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ। কিভাবে চ্যালেঞ্জ? কারণ তোমার এই যে সামনের যে জার্নিটুকু, তুমি যে সামনের যে তোমার পরীক্ষা আছে, আর যে পরীক্ষা তোমার 2 মাসও নাই বা 2 মাস সামথিং আছে, এই সময়টা তোমাকে গোছাতে হবে। এই যে চ্যালেঞ্জের আগে তোমাকে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হলো যে তোমাকে নন স্টপ পড়াশোনা করতে হবে। তোমাকে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা তোমাকে পড়ার টেবিলে বসে থাকতে হবে। এই যে আমরা তোমাদের 36 ঘন্টা টানা পড়ার টেবিলে রাখবো, এর মধ্যে তুমি হয়তো সবগুলা ক্লাস করবা না, ঘুমাবা, খাবা বা তোমার থাকবে, কিন্তু তোমার একটা আগ্রহ জাগবে পড়াশোনার প্রতি। তোমার টেবিলের সাথে একটা ভালোবাসা তৈরি হবে, টেবিলের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হবে। যতক্ষণ না একজন স্টুডেন্ট একটা টেবিলের সাথে, তার চেয়ার টেবিল এবং পড়াশোনার সাথে যদি তার সম্পর্ক না হয়, তাহলে সে স্টুডেন্ট হিসাবে, তার পড়াশোনার জার্নি হিসাবে আসলে তার কোনো সম্পর্ক নাই। এজন্য তোমাদেরকে এই যে এটা চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিছে চলশিকি প্ল্যাটফর্ম, যাতে তোমরা পড়ামুখী হও, টেবিলমুখী হও, পড়াশোনার সাথে, বইয়ের সাথে, টেবিলের সাথে সাথে তোমার সম্পর্ক গড়ে ওঠে। এজন্যই এই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে তোমাদের জন্য কম বেশি লাখখানেক লাখ দেড়েক টাকা হচ্ছে খরচ করতেছে চলশিকি প্ল্যাটফর্ম। এই যে টিচাররা, প্রতিটা টিচার তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে। এই যে আমার কথাই যদি বলি, আমি জার্নি করে আসছি, একটা ট্যুর শেষ করে জার্নি করে ক্লান্ত শরীর নিয়ে চলে আসছি। তোমাদের ক্লাস নিতে হবে, কারণ কি? তোমরাই আমাদের ভালো লাগা, তোমরাই আমাদের সব কিছু। এই যে ভালো লাগা থেকে চলে আসা, তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যাও। আর ক্লাসটা হচ্ছে শেয়ার দিয়ে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। সবাই 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 শেয়ার দিবা। আচ্ছা, অনেকেই আমাকে বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সবাইকে এক এক করে হচ্ছে কমেন্ট পড়ে নিব আমি ইনশাল্লাহ, সবার কমেন্ট। তো তোমরা আগে সবাই হচ্ছে শেয়ার করে দিবা, সবাই শেয়ার করে দিবা, সবাই শেয়ার করে দেবা। ইতু বলছে আমার পড়ার টেবিলে নেট পায় না, আমি বারান্দায় বসে ক্লাস করি। আহা, অনেক কষ্ট করে ক্লাস করে। হ্যাঁ, পড়ার টেবিলে নেট না পাইলে তুমি বারান্দায় যাও, তুমি বারান্দায় পড়ার টেবিল করে ফেলো, ঠিক আছে? যেখানেই তোমার টেবিল আছে, যেখানেই তুমি পড়ো, যেটা যেই প্রান্তে হোক, তোমার ওই পড়ার টেবিল, তোমার বই, তোমার চেয়ার, এই 3টা জিনিসের সাথে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং এই 3টার সাথে সম্পর্ক হবে একদম ঘনিষ্ঠ সম্পর্ক, যাতে তুমি এর মধ্যেই সীমাবদ্ধ থাকো। তোমার যাতে এখানে 16 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা তুমি অনায়াসে কাটাই দিতে পারো, তোমার যাতে বোরিং না লাগে। কারণ পড়ার টেবিলে আমাদের বোরিং লাগে, আমরা একবার ফোন চাপি, 2 মিনিট ফোন চাপার পরে আবার হচ্ছে একটু বই দেখি, তারপরে হচ্ছে বইয়ে ভালো লাগতেছে না, ধুর ফোন চাপি, আবার চাপতে চাপতে দেখতে যে আমি 5 মিনিট একটু রিল দেখবো, 5 মিনিট বলে আমি 5 ঘন্টা রিলসই দেখতেছি। তো এই যে এভাবে আমার সময় যাতে নষ্ট না হয়, পড়ার টেবিলের সাথে, বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আমার খাতা সব সময় থাকবে, তুমি যাই পড়ো তোমার সাথে একটা খাতা থাকতে হবে। আচ্ছা, ভাইয়াকে আজকে ক্লান্ত মনে হইতেছে। আচ্ছা ভাইয়া ক্লান্ত না, ভাইয়া তোমাদের জন্য এনার্জেটিক, ঠিক আছে? ভাইয়া অনেক বড় জার্নি করছে, 5 দিনের জার্নি করছে, ক্লান্ত মনে হলেও কোনো সমস্যা নাই, আমি ক্লাস নিব একদম ফুল এনার্জেটিক ভাবে। তো চলো আমরা একটু একটু করে দেখি। এখানে শুরুতেই তোমার ভাইয়ের ছবি দেখা যাচ্ছে। ভাইয়া আর এই ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য মনে হচ্ছে, কারণ ভাইয়ার অবস্থা খুব খারাপ। ওকে, সমস্যা নাই, ভাইয়া এরকমই ছিল, এখনও আছে, যদি একটু রেস্ট পায়। ওকে, তো এখানে হচ্ছে তোমাদের নন স্টপ মিশন চলছে 36 ঘন্টার। এটার একটা হচ্ছে ডেমো দেওয়া আছে, থিম দেওয়া আছে। এখানে তোমাদের জন্য যে আকর্ষণীয় পুরস্কারগুলো আছে এগুলো আমি একটু বলে নিচ্ছি। যে আকর্ষণীয় পুরস্কারের মধ্যে তোমাদের টি শার্ট, আমাদের চলশিকির আবেগ ঘন যে টি শার্ট, এই আবেগ ঘন টি শার্ট তোমাদের জন্য থাকতেছে 36টা। এবং আমাদের যে সাজেশন বুক তৈরি করা হয়েছে, এই সাজেশন বুক তোমাদের জন্য থাকতেছে 36টা। এর পাশাপাশি আমাদের যে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড যে ক্রেস্ট তোমাদের দেওয়া হচ্ছে, এই ক্রেস্ট থাকতেছে এই 36 ঘন্টায় তোমাদের জন্য 18টা। কয়টা? 18টা। এর পাশাপাশি তোমাদের এই যে শেয়ার, মেনশন এবং সবকিছু ওভারঅল মিলাই তোমাদের জন্য আছে 3600 টাকার একদম হ্যান্ড ক্যাশ পুরস্কার, হ্যান্ড ক্যাশ পুরস্কার। ওকে,
এরপর কি আছে, এরপর আছে তোমাদের ক্লাস রুটিন। তোমরা অনেকেই জানো না, অনেকেই নতুন এখন আমার ক্লাস করতেছো, তোমরা জানো না যে ভাইয়া আমাদের বনিয়ামিন পেজে কোন কোন ক্লাস কখন হবে, কোন সময় হবে, আমার ক্লাসটা কোন সময় আছে। যেমন অনেকেই জানো না অর্থনীতি ক্লাস কখন হবে, অর্থনীতি পোস্ট হয়তো দেখে তোমরা বুঝতে পারছো। আমার পরে কার ক্লাস আছে, আমার পরে এগ্রিকালচার ক্লাস আছে তোমাদের সাব্বির ভাইয়া। তো এইটা তোমাদের জানতে হবে। কিভাবে জানতে হবে, এই যে তোমাদের রুটিন থেকে দেখো প্রথম 6টা ক্লাস, এই যে দুপুর 12টা থেকে আর তোমার হচ্ছে রাত 12টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্রের উপর যে 6টা ক্লাস হইলো, মানে 12 ঘন্টার ক্লাস হইলো, তোমাদের 6টা ক্লাস শেষ। এবার শুরু হয়ে গেছে দ্বিতীয় স্টেপের ক্লাস, মানে রাত 12টায়, আজকে কত তারিখ পড়ে গেছে, 23 তারিখ পড়ে গেছে, তো রাত 12টায় আমি ইকোনমিক্স ক্লাস নিচ্ছি। এরপর আসছে এগ্রিকালচার, আবার তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক রাত 4টায় জিওগ্রাফি নিয়ে, যাদের জিওগ্রাফি আছে তাদের সাথে। এরপরে 6টায় আবার সকাল 6টায় হবে ইসলামিক স্টাডিজ, তারপরে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপর আছে লজিক 10টায়, অর্থাৎ 10টায় আছে লজিক। এরপরে তোমাদের 12টার সময় আছে স্ট্যাটিস্টিক্স, আবার 2টায় আছে সোসিওলজি, আবার 4টায় আছে সিভিক্স, আবার 6টায় আছে বাংলা ফার্স্ট পার্ট, আবার 8টায় আছে আইসিটি, এবং 10টায় আছে আবার ইংরেজি সেকেন্ড পার্ট, অথবা ইংরেজি সেকেন্ড পার্ট তোমাদের ক্লাস হবে। এর মধ্য দিয়ে আমাদের যে 36 ঘন্টা নন স্টপ ক্লাস এটা শেষ হয়ে যাবে। তো তোমরা রুটিনটা সেভ করে রাখো, রুটিনটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপরে আসো যে ভাইয়া এই যে আপনারা এত কিছু দিচ্ছেন আমাদেরকে, আমরা তো জাস্ট হচ্ছে এখানে আবসা আবসা ধারণা পাচ্ছি, বা সবগুলা বিস্তারিত আমরা পাচ্ছি না, আমাদের তো বিস্তারিত অনেক জানা দরকার, অনেক সমস্যা আছে। ভাইয়া তোমাদের যত সমস্যা আছে, আমাদের যে টিচার যারা তোমরা দেখতেছো এই যে দিন রাত এক করে পরিশ্রম করতেছে, তাহলে একবার চিন্তা করো, একবার ইমাজিন করো, আমরা যখন পেইডে পড়াই, আমরা যখন পেইডের বাচ্চাদের পড়াই, এই পেইডের বাচ্চাদের কি পরিমাণে আমরা ডেডিকেশন দিয়ে পড়াই, ঠিক আছে, তাদের জন্য আমরা কত কিছু রাখি। তো তাদের জন্য তোমাদের যারা এরকম চিন্তা করতেছো যে আমাদের সাথে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা আছে তোমাদের, তাদের জন্য আমাদের কোর্সের কথা আমি বলে নিই, কারণ আমাকে কোর্সের কথা বলতেই হবে। কারণ আমি যদি না বলি তোমরা জানতে পারবে না যে আমাদের কোর্স রানিং আছে। আমাদের কোর্স রানিং আছে FRB 3.1 কোর্স, এটা আমার দায়বদ্ধতা থেকে বলা। আমি যতই না বলতে চাই আমার কোর্স আছে, আমাকে বলতেই হবে, কারণ তুমি জানতে পারবে না তোমার আমাদের কোর্স আছে। তুমি যদি জানতে না পারো তোমার অপরচুনিটিস মিস হবে, আমি চাই না তোমার অপরচুনিটিসটা মিস হোক। তো আমাদের এই যে FRB 3.1 কোর্সে তোমরা পেয়ে যাবা আমাদের মানবিক বিভাগের যে গ্রুপ ভিত্তিক কোর্স, এটা পেয়ে যাবা 1490 টাকায়। কত টাকায়? 1490 টাকায়। তবে এই যে 36 ঘন্টার মধ্যে যদি তুমি ভর্তি হও, এই যে নন স্টপ ক্লাসের মধ্যে যদি ভর্তি হও, তুমি পেয়ে যাবা আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট। মানে এই 1490 টাকার মধ্যে তুমি আরো যদি ডিসকাউন্ট পাও, তাহলে তোমার আরো 10% তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা এখানের মধ্যে। এছাড়াও আমাদের কম্বো কোর্স আছে। কি আছে? কম্বো কোর্স, সাথে বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা কোর্স মিলায় তুমি কোর্স ফি দিবা 1490 টাকা। তবে এই 36 ঘন্টার মধ্যে ভর্তি হলে তুমি পেয়ে যাওয়া এক্সট্রা 10% ডিসকাউন্ট। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার মানবিক বিভাগের কোর্স লাগবে, আমার যে কম্বো কোর্স আছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপ ভিত্তিক বাদে যে কম্পালসরি যে কোর্স আছে এগুলোও লাগবে। তাহলে সবগুলা মিলে আমরা দিচ্ছি তোমাদের বান্ডেল কোর্স। কি দিচ্ছি? বান্ডেল কোর্স। তো বান্ডেল কোর্সে যদি তুমি আলাদা আলাদা করে কিনো, এখানে 1490, ওইখানে 1490, 3000 টাকা চলে যাবে। তোমাদের আরও 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি সেটা কত? 2490 টাকায়। তবে এই যে 36 ঘন্টা ক্লাসের মধ্যেই যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি এখানে পেয়ে যাবা আরও 10% ডিসকাউন্ট। তো ভর্তির প্রসেস এই যে এখানে নাম্বার দেওয়া আছে দুইটা, একটা মার্চেন্ট নাম্বার আর একটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার। তো পার্সোনাল নাম্বারে ভর্তি হলে তুমি এখানে সেন্ড মানি করবা, করে আমাদের পেজে মেসেজ করবা। তোমার ভর্তির জন্য আরো যদি বিস্তারিত জানা দরকার হয়, তাহলে আমাদের পেজে অবশ্যই মেসেজ দিবা, অথবা আমাদের বনিভাইয়ের যে আইডি আছে এটাতে মেসেজ করলেও হয়ে যাবে। দেখো ক্যাপশনে সবকিছু দেওয়া আছে। তো আমরা চলে যাব আমাদের খাবার দাবার কি খাবেন না কি দিবেন? আমার প্রচন্ড খিদা লাগছে, এখন বাড়ি খাইতে হবে। দিছে কোথায়? ওই যে ইয়াতে, ওটাতে নাই ঢোকেন এটাতে? হ্যাঁ, এটা তো এটাই, এই একটাই তো, নিচে আছে মনে হয় সব। না না ফাইল কি আলাদা? 50টা পেজ আছে ফাইলে। এই ফাইলে নাই, এখানে তো নাই। ফাইল কি আলাদা দিছে নাকি? আরেকটা পরে দিছে ভাই, আবার ঢোকেন, এন্টার ট্যাবে ক্লিক করেন, আবার ঢোকেন। এত বের এটাতে? হ্যাঁ যাইতে থাকে 36 আওয়ার্স। হ্যাঁ এটা এটা আসলে দেখি তো অপশনটা 12টায় দিছে, 7:40। নাই এটা না,
ওকে, তোমরা যুক্ত হয়ে যাও। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো, আমি একটু কমেন্টগুলো পড়ি, দেখি কে কে কমেন্ট করছো, কে কে যুক্ত হইছো। আচ্ছা, নয়ন কুমার বলছে লাভলি ব্রাদার। ইভেন পারভেজ বলছে যে ভাইয়া। আচ্ছা, মোকলিসুর রহমান বলছে যে একটা ফোনে চার্জ শেষ হলে আরেকটা ফোন দিয়ে ক্লাস শুরু করি। আচ্ছা, সাবরিনা লিন সাবা বলছে যে ক্লাস করো সবাই, চলে গেলাম, এই সাবজেক্ট নাই আমার। ওকে, ও ওকে ওকে ঠিক আছে। এই সেকেন্ড পেপার এটা আলাদা করা। মাঝে মাঝে ব্যাক করে আসে। ঠিক আছে, ওকে, আমরা শুরু করে দিব আমাদের ক্লাস। অনেকেই তোমরা কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা, তন্ময় হাসান করছো, সানিয়া আক্তার করছো, আচ্ছা, তানিয়া ভুয়া বলছো। আচ্ছা, ওকে, সাইদা হাসান মিসকাত আছে আমাদের সাথে, অর্ণা আছে আমাদের সাথে, রায়হান বিন নূর আছে। ভাই, অর্থনীতি সিঙ্গেল পেইড ব্যাচের ক্লাস রেকর্ড আছে নাকি লাইভ করানো হবে? আচ্ছা, দেখো, আমাদের অর্থনীতি ক্লাস লাইভ করানো হবে, রেকর্ডেড ক্লাস তোমার নাই, তোমার হচ্ছে লাইভ। তুমি যদি এখন ভর্তি হও, আচ্ছা, রাইহান বিন নূর ইমন বলছে যে এইটা হচ্ছে তুমি লাইভ করবা এবং তোমার যতদিন মন তুমি এটা রেকর্ডেড করতে পারবা, তোমার ক্লাস পরীক্ষা মানে তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। ওকে 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 ওকে, আমরা শুরু করে দিব। হ্যাঁ, ওকে, আমরা শুরু করে দিব। ওকে, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আমরা কি বোঝাই? মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমাদের যে একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে যে অর্থনৈতিক কর্মকাণ্ড করে, এই কর্মকাণ্ড করতে যে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রথম যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে তার অসীম অভাব। অর্থাৎ মানুষের অভাব হচ্ছে সীমাহীন, তার অভাবের কোনো সীমা নাই, অন্ত নাই। তবে এই অভাব পূরণের জন্য আমার যে সম্পদ, এই সম্পদ হচ্ছে সীমাবদ্ধ, এটার একটা লিমিটেশন আছে। এর কি আছে? লিমিটেশন আছে। তো এই যে অধ্যায়টা আমাদের শুরু হয়েছে মূলত অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে, অর্থাৎ আমাদের যত অভাব আছে, অর্থনৈতিক যত সমস্যা আছে, এই দুটার কারণে তৈরি হয়। এর কারণে আমাদের কি করতে হয়? নির্বাচন করতে হয়, পছন্দ করতে হয়। তো নির্বাচন করতে যেও আমি সমস্যার সম্মুখীন হই। তো এই নির্বাচন করতে যেয়ে আমাদের আধুনিক অর্থনীতির জনক P.A. স্যামুয়েলসন বলছেন যে আমাদের তিনটা মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব, দ্বিতীয় হচ্ছে কিভাবে বা কি উপায়ে উৎপাদন করব, তৃতীয় নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করব। কি করব? কার জন্য উৎপাদন করব। তো এই অধ্যায়ে তিনি এই যে আমাদের তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান দিছে দুই উপায়ে। কয় উপায়ে? দুই উপায়ে। তিনি বলছেন এই যে তিনটা সমস্যা যে আছে, এগুলো আমরা সমাধান করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে। কি দিয়ে ভাইয়া? উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যার প্রতিটা বিন্দুতে আমাদের চলিত প্রযুক্তি এবং সীমিত সম্পদ দ্বারা সর্বোত্তম ব্যবহার করে কি করা সম্ভব? উৎপাদন করা সম্ভব। সেটা আমাদের কি দেখায়? দুটো বিকল্প দ্রব্যের উৎপাদন দেখায়, দুটো বিকল্প দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ দেখায়। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এর মাধ্যমে আমরা কি এবং কতটুকু উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব আমরা দেখতে পাই। এছাড়া আমরা কিভাবে দেখতে পাই? বলছে অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। মানে কি উৎপাদন করব, কতটুকু করব, কার জন্য করব, কিভাবে করব, এটার আমরা সমাধান করতে পারি। কিসের মাধ্যমে? অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে কয়টা চালু আছে? বলছে পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে চারটা। কয়টা চালু আছে? চারটা। কয়টা? চারটা অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল মন্ত্র হচ্ছে এখানে ব্যক্তি মালিকানা থাকবে, শ্রমিক শোষণ হবে। কি হবে? শ্রমিক শোষণ হবে। শ্রমিকদের শোষণ করতে 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 একদম নিঃশেষ করে দেওয়া হবে। তোমরা অনেকেই জানো যে আমাদের দেশে যে চা শ্রমিকরা আছে, চা শ্রমিকরা সব থেকে বেশি নির্যাতিত। কিভাবে নির্যাতিত? কারণ তাদের একদিনের পরিশ্রমের বিনিময়ে তারা পায় মাত্র 170 টাকা। বর্তমান বাংলাদেশে একজন মানুষের 170 টাকা দিয়ে একদিন চলে না, একদিন চলে না, কোনোভাবেই চলে না। সেখানে একটা পরিবার 170 টাকাতে চালানো সো টাফ।
অতএব এই যে এভাবে কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, পুঁজিবাদীভাবে চলছে, যদিও আমরা মিশ্র রাষ্ট্র, কিন্তু এই ধারাটা হচ্ছে পুঁজিবাদী ধারা। অর্থাৎ পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক শোষণ হবে, এখানে ব্যক্তি মালিকানা থাকবে এবং এই জায়গাতে সকল কিছু সিদ্ধান্ত ব্যক্তি গ্রহণ করবে। অর্থাৎ কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, সকল কিছু ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক সেমভাবে আমরা যখন সমাজতান্ত্রিক বা নিদেশমূলক অর্থনীতিতে চলে যাই, এই নিদেশমূলক অর্থনীতিতে আমাদের সকল বিষয়, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, সকল বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের একটা নির্দিষ্ট পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে এটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কোথায় উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে বন্টন করা হবে, কিভাবে ভোগ করা হবে, সবকিছু কেন্দ্র থেকে বা সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক সেমভাবে মিশ্র অর্থনীতিতে যখন দেখি, তখন ব্যক্তি মালিকানা, অর্থাৎ ব্যক্তি এবং সরকার পাশাপাশি এই সিদ্ধান্তগুলো গ্রহণ করে। তবে বেশিরভাগ সিদ্ধান্তই কে গ্রহণ করে, ব্যক্তি গ্রহণ করে। আমরা যখন ইসলামী অর্থব্যবস্থায় যাই, ইসলামী অর্থব্যবস্থায়ও আমরা দেখি ইসলামী শরিয়া, ইসলামী যে বিধিবিধান, এটার উপর ভিত্তি করে একজন ব্যক্তি এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমার যে মৌলিক তিনটা সমস্যা আমরা পাইলাম, যে কি এবং কতটুকু উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এটা আমরা দুইভাবে সমস্যার সমাধান করতে পারি। একটা উৎপাদন সম্ভাবনা রেখা, আরেকটা কি, আরেকটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে ভাইয়া এই অধ্যায়ে আমরা কি পড়বো? এই অধ্যায়ে আমরা পড়বো আমাদের এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অসীম অভাব, সীমিত সম্পদ, এখান থেকে আমাদের তৈরি হয় নির্বাচন সমস্যা এবং দুষ্প্রাপ্যতা। আমরা এটুকু পড়বো, এটা ক খ এর জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভাইয়া এরপরে কি পড়বো? গ ঘ এর জন্য আমাদের গ ঘ এর জন্য জানতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা। আর কি ভাইয়া আমাদের জানতে হবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। কি জানতে হবে? অর্থনৈতিক ব্যবস্থা। আমরা সৃজনশীলে যাব, আমি আগে বলে নিচ্ছি যে কি তোমাদের জানতে হবে, কি তোমাদের পড়তে হবে। আমি সাজেশনও এরপরে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। তবে আগে আমি একটু সামারি করে দিচ্ছি প্রথম অধ্যায়টা। তোমরা যারা এখনো চিন্তা করতেছো যে আমি কি ভর্তি হব চলশিক্ষার সাথে, আমি কি যুক্ত হব চলশিক্ষার সাথে, নিশ্চিন্তে যুক্ত হও আমাদের FRB 3.1 কোর্সে। ওকে, তো আমি কি বলতেছিলাম, আর কি জানবো? তাহলে অর্থনৈতিক ব্যবস্থা জানতে হবে। অর্থনৈতিক ব্যবস্থা কি সব জানতে হবে? হ্যাঁ, অর্থনৈতিক ব্যবস্থার সব ধারণা রাখতে হবে। কি রাখতে হবে? ধারণা রাখতে হবে। তবে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা প্রতিবারে ঘুরায় ফিরায় আসে, একটা হচ্ছে ধনতান্ত্রিক আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নিদেশমূলক অর্থ ব্যবস্থা। তাহলে এই দুটো আমাকে জানতে হবে, মাস্ট জানতে হবে। এছাড়া আর কি জানতে হবে? আমার MCQতে মাঝে মাঝে আসে সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতিতে কি পড়ানো হয়, ব্যষ্টিক অর্থনীতিতে কি পড়ানো হয়। সামষ্টিক মানে সামষ্টিক মানে বৃহৎ ধারণা, এখানে সবকিছু বড় আকারে বা বিস্তৃত আকারে সামষ্টিক আকারে বলা হয়। অর্থাৎ যেমন আমাদের জাতীয় আয়, অর্থাৎ GDP, GNP, GNI, আমাদের ইকোনমিক গ্রোথ কেমন, আমাদের ইনফ্লেশন কেমন, আমার এমপ্লয়মেন্ট কেমন, আনএমপ্লয়মেন্ট কেমন, অর্থাৎ সামগ্রিকভাবে এগুলো আলোচনা করা হয়। আর ব্যষ্টিকে কি হয়, একজন ব্যক্তির আয় কোন কোন খাত থেকে হয়, অতএব আমরা মজুরি, তারপরে হচ্ছে রেন্ট, মুনাফা, এগুলো আমরা বিভিন্নভাবে আলাদা আলাদা করে দিই। একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির যোগান, এগুলো আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে দেখি। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রথম অধ্যায়ের পড়া। এই হচ্ছে প্রথম অধ্যায়ের পড়া। তো চলো আমাদের প্রথম অধ্যায় কিরকম প্রশ্ন করে। এখানে দেখো দুইটা বিকল্প দ্রব্যের কথা বলছে। কি বলছে? দুইটা বিকল্প দ্রব্যের কথা বলছে। বলো কি বলছে? এই আমাকেই মেনশন দিচ্ছ কেন? ওকে, এখানে দুইটা বিকল্প দ্রব্যের কথা বলছে। দেখো যে দুটি বিকল্প দ্রব্য X এবং Y এর বিভিন্ন সংমিশ্রণ দেওয়া হলো। যেমন এ বিন্দুতে, অর্থাৎ এই X এবং Y দ্রব্যের সংমিশ্রণ দিছে, বলছে এ বিন্দুতে 8 একক এবং 0 একক, আমার বি বিন্দুতে আমার 5 দুইটাই 5 একক উৎপাদন করা হয়েছে, এবং সি বিন্দুতে 0 এবং 8 একক উৎপাদন করা হয়েছে। এটা আমার উদ্দীপক। এখন প্রশ্ন কি করছে? বলছে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? প্রশ্ন কি? ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? আচ্ছা, আমার কাছে রুটিন নাই। ওকে, আমি রুটিন আবার দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, এরপর কি বলছে? মিশ্র অর্থব্যবস্থায় মূল্য কিভাবে নির্ধারিত হয়। এরপরে প্রশ্ন করছে উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। ওই যে আমি বললাম আমাকে জানতে হবে কি, উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থনৈতিক ব্যবস্থা। উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থনৈতিক ব্যবস্থা। তো এখানে প্রশ্ন করে দিছে। এবার বলছে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই পরিমাণ 8 একক, অতএব এখানে যেমন 5 একক আছে, ঠিক সেম ভাবে বলছে যে 8 একক যদি উৎপাদন করা হয় তাহলে উৎপাদন সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো চলো আমরা এগুলোর একটু উত্তর দেখার চেষ্টা করি। তো এখানে প্রথমে আমাকে বলছে যে
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? বলছি তো অর্থনীতি যে শাখায় একক আচরণ বিশ্লেষণ করা হয়, একজন ব্যক্তির আচরণ বিশ্লেষণ করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। এখানে মিশ্র অর্থব্যবস্থায় কিভাবে হয়? বলছে যে মিশ্র অর্থব্যবস্থায় আমরা একটা জিনিসের দাম নির্ধারণ করি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। এছাড়াও যখন একটা অর্থনীতি মন্দা অবস্থায় পড়ে, কি অবস্থায় পড়ে? মন্দা অবস্থায় পড়ে, তখন সরকার কিছু ক্ষেত্রে প্রাইস সিলেক্ট করে দেয়। কি করে দেয়? প্রাইস নির্ধারণ করে দেয়। সরকার কিছু সময় হস্তক্ষেপ করে, তবে বেশিরভাগ সময় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় এটা নির্ধারিত হয়। কি হয়? এইটা নির্ধারিত হয়ে থাকে, সেই কথাগুলো এখানে দেওয়া আছে। এরপরে উদ্দীপকের তথ্যের আলোকে আমাকে কি করছে? আমাকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে। আমরা যদি সেটার আলোকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে তোমাদের দেখাই তাহলে কেমন হবে? আমি এই জায়গায় ফাঁকা জায়গাটাতে তোমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা কালো কালার দিয়ে দেখাই। এইটা হচ্ছে তোমার ওয়াই, এটা এক্স, এটা 0, এইটা করলে 8 একক, এইদিকে করলে 8 একক, ঠিক আছে? তাহলে দেখো যখন ওয়াই 0 তখন এক্স 8, তাহলে ধরো তুমি এটা এ বিন্দুতে দেখছো যে 0.8 মানে এই যে 0 এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এইটা হচ্ছে তোমার এ বিন্দু। কোন বিন্দু? এ বিন্দু। কোন বিন্দু? এ বিন্দু। অতএব এখানে এক্স যখন 0 উৎপাদন হয়েছে তখন ওয়াই হচ্ছে 8 একক। এরপরে তুমি বি বিন্দুতে দেখছো যে 5 কি দেখছো? 5 ধরো এইটা তুমি 5 উৎপাদন করছো। কত উৎপাদন করছো? 5। এটা বি বিন্দু, এটা কি বিন্দু? বি বিন্দু। দুইটাই 5 উৎপাদন হয়েছে। এরপরে তুমি সি বিন্দুতে ধরো উৎপাদন করছো কত? এইটা তখন 8, এটা তখন 0, মানে সি তে 8 আর 0। এরপরে তোমাকে ঘ নাম্বার প্রশ্নে বলছে কি না, কয় নাম্বার প্রশ্ন বলছে? ঘ নাম্বার প্রশ্ন বলছে। ঘ নাম্বার প্রশ্ন বলছে আচ্ছা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে যেখানে একজন বিক্রেতা অথবা একজন ক্রেতা দামকে নিয়ন্ত্রণ করে না, দাম মূলত নিয়ন্ত্রিত হয় বা নির্ধারিত হয় দ্রব্যের চাহিদা এবং যোগান দ্বারা। দ্রব্যের চাহিদা এবং যোগান দ্বারা, অর্থাৎ দ্রব্যের চাহিদা এবং যোগানের পারস্পরিকতায় বা যোগানের ক্রিয়া বিক্রিয়ায় যখন একটা নির্দিষ্ট দামে একজন ক্রেতা এবং বিক্রেতা কেনাবেচা করে সেটাকেই আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলি। অর্থাৎ এখানে ক্রেতা বা বিক্রেতা কেউ দামকে হস্তক্ষেপ করতে পারে না, মূলত দাম নির্ধারিত হয় একটা দ্রব্যের চাহিদা এবং একটা দ্রব্যের যোগানের মধ্যে, অর্থাৎ ওই দ্রব্যের চাহিদা এবং যোগানের মধ্যে পারস্পরিকতার ভিত্তিতে। ওকে, এরপর বলছে তোমাকে 8 একক উৎপাদন করতে। ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে 8 একক উৎপাদন করা যাবে কি না। তাহলে তুমি দেখো এখানে 8 একক, এইখানে 8 একক, যদি তুমি 8 একক উৎপাদন করো তাহলে 8 একক উৎপাদন করলে এই কে বিন্দু পাওয়া যায়। কোন বিন্দু পাওয়া যায়? কে বিন্দু, যেটা আমার উৎপাদন করা সম্ভব নয়। এটা হচ্ছে অর্জনযোগ্য, ঠিক আছে? এটা অর্জনযোগ্য, কেননা এই যে আমার সম্পদ লিমিটেড এইখান পর্যন্ত, এটা এই জায়গায় উৎপাদন করা সম্ভব না। আমার সম্পদ কোথায়? এসি পর্যন্ত, এসি এই রেখার ভিতরে, অর্থাৎ আমার এসি রেখার মধ্যে আমি যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি, যেটা আমার ওই চলতি প্রযুক্তিতে উৎপাদন করা সম্পদ সীমিত সম্পদ দ্বারা। কিন্তু আমার এই কে বিন্দুতে উৎপাদন করা সম্ভব না, এটা অর্জনযোগ্য। এটা কি? অর্জনযোগ্য। এটা কি? অর্জনযোগ্য। আচ্ছা, আমাদের ঝিনুক আপু কমেন্ট করছে, বলছে যে ক্লাসে কেউ আমার ইনবক্সে শেয়ার করিস না, আল্লাহর দোহাই লাগে। আচ্ছা, সবাই কি ঝিনুক আপুর ইনবক্সে যায় শেয়ার মারতেছো নাকি? এই তোমরা বেয়াদব হয়ে গেছো, আপুকে ঘুমাতে দাও। আপু তার পার্সোনাল কাজে ব্যস্ত আছে, তোমরা ডিস্টার্ব মারতেছো, এটা ঠিক না। বাচ্চা কাচ্চা ভালো হয়ে যাও। ওকে, তো আমরা দেখে ফেললাম আমাদের প্রথম যে সৃজনশীল আছে সেইটা, ঠিক আছে? আমাদের উৎপাদন সম্ভাবনা এইখানে তাহলে উৎপাদন করা সম্ভব না, কি না? সম্ভব না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন আসলে কিরকম হয়? এখানে আমাদের যে উদ্দীপক দেওয়া আছে বলছে রহিম মিয়া ক দেশের নাগরিক, তার দেশের সকল সম্পদ ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং ভোগ বন্টন ব্যক্তি উদ্যোগে হয়। অন্যদিকে জব্বার মিয়া খ দেশে বসবাস করে, যেখানে সবকিছু কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। ওই যে আমি তোমাদের শুরুতেই বলছি, কিসে বলছি? শুরুতেই বলছি আমাদের দুইটা জিনিস জানতে হবে। কয়টা জিনিস জানতে হবে? খুব ভালো করে এই অধ্যায়ে খুব ভালো করে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আরেকটা কি? আরেকটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। কি ব্যবস্থা? অর্থনৈতিক ব্যবস্থা। তো এইখানে আমার কিছু
জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরছে, যেগুলো অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। যেমন ক দেশের কথা বলছে, এই যে ক দেশে আমাদের রহিম মিয়া যে বসবাস করে, সকল কিছু ব্যক্তি মালিকানা থাকে। আমি শুরুতেই বলছি ভাইয়া, ধনতান্ত্রিক অর্থনীতি মানে হচ্ছে ব্যক্তি মালিকানা থাকবে, শ্রমিক শোষণ মাস্ট বি থাকবে। কি থাকবে? শ্রমিক শোষণ মাস্ট বি থাকবে। এবং এইখানে সকল কিছু ভোগ উৎপাদন সকল কিছু ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যদিকে আমি আরো বলছি যে নিদেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি, এখানে সকল কিছু কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে। এখানে ব্যক্তি ভোগ বন্টন উৎপাদন কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, এখানে শ্রমিক শোষণ হবে না। তো এই জিনিসটাই এখানে তুলে ধরা আছে। প্রশ্ন কি করছে? প্রশ্ন বলছে যে নির্দেশমূলক অর্থব্যবস্থা কি। তাহলে নির্দেশমূলক অর্থব্যবস্থা কি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি আমি একটু আগেও বলছি, সেই সংজ্ঞাটা এখানে চাইছে ক নাম্বার। বলছে অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন? অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন? কেন সমস্যা দেখা দেয়? এখানে বলছে যে কেন সমস্যা দেখা দেয়। ওকে, এটার কারণ কি? অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা আছে। কি আছে? সম্পদের দুষ্প্রাপ্যতা আছে। আমাদের সম্পদ নির্বাচন করতে হয় কিসের ভিত্তিতে? গুরুত্ব এবং আমার সম্পদ দক্ষ ব্যবহার হচ্ছে কিনা এটার উপর ভিত্তি করে। ওকে, এবার বলছে উদ্দীপকে রহিম মিয়া ও জব্বার মিয়ার দেশের অর্থ ব্যবস্থার পার্থক্য করো। মানে উদ্দীপকে রহিম মিয়ার অর্থ ব্যবস্থা আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর করিম মিয়া আর অর্থ ব্যবস্থা হচ্ছে জব্বার মিয়ার অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে তোমাকে এখানে পার্থক্য করতে হবে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে। তাহলে তোমাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা জানতে হবে, এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে। যেমন এখানে ব্যক্তি মালিকানা বিদ্যমান, এখানে শ্রমিক শোষণ বিদ্যমান, এখানে আমাদের আয় বৈষম্য হয়। কি হয়? আয় বৈষম্য হয়। এখানে ব্যক্তি সকল কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, এইগুলো তোমাদের হচ্ছে বৈশিষ্ট্য। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। ঠিক আছে, আর যখন তুমি নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলবা তখন এখানে সকল কিছুর মালিকানা সরকার বা কেন্দ্রীয় মালিকানায় থাকে। এখানে ব্যক্তি ভোগ বন্টন উৎপাদনে কোনো কিছু হস্তক্ষেপ করতে পারে না। এখানে শ্রমিক শোষণ অনুপস্থিত। এখানে কি? শ্রমিক শোষণ অনুপস্থিত। এখানে কি থাকে না? শ্রেণী বৈষম্য থাকে না। এখানে আয়ের বৈষম্য থাকে না। এগুলো তোমাদের হচ্ছে পার্থক্য। তাহলে এখানে তোমার এটা থাকে, এখানে এটা থাকে না, এটা এখানে থাকে, এটা এখানে থাকে না। এভাবে কি করতে হবে? পার্থক্য করতে হবে। এরপরে কি বলছে? রহিম মিয়ার দেশে শ্রমিক শোষণ বিদ্যমান, বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ওই যে রহিম মিয়ার দেশে শ্রমিক শোষণ বিদ্যমান, আয়ের বৈষম্য বিদ্যমান, এই কথাগুলাই এখানে বলছে। ওই যে আমি বললাম তোমাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মাস্ট বি কি থাকবে? শ্রমিক শোষণ থাকবে। কি থাকবে? মাস্ট বি শ্রমিক শোষণ থাকবে এবং এটা থাকতে বাধ্য। এটা কি? থাকতে বাধ্য। কারণ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে, ধনতান্ত্রিক অর্থনীতিতে শ্রমিকদের রক্ত চুষে পুঁজিপতিরা আরো বড় বড় বিত্তবান হয়, আরো বড় বড় পুঁজিপতি হয়। দেখবা তোমার এলাকায় যে মানুষটা অনেক কোটিপতি, ওই মানুষটা আরো কোটিপতি হবে, কিন্তু তোমার বাড়ির পাশে যে গরিব মানুষটা আছে ওর বড়লোক হওয়ার কোনো চান্স নাই, ও আরো গরিব হবে। কি হবে? ও আরো গরিব হবে। ওর 10 টাকা পারলে ওই বড়লোক মেরে খাবে, ওর জমি পারলে হরণ করে নিবে। তোমরা 2 বিঘা জমি পড়ছো, কি পড়ছো? 2 বিঘা জমি পড়ছো না? 2 বিঘা জমি, 2 বিঘা জমিতে কি হয়? 2 বিঘা জমিতে দেখা যায় তার বাড়ির যে উঠানের জমিটা আছে এটাও কেড়ে নেয়, তাই না? সবকিছুই কেড়ে নেয়। সবকিছু কি করে নেয়? কেড়ে নেয়। আচ্ছা, দেখছো পোলাপান ছানু ভাইয়া ক্লাস উপলক্ষে হাফ শার্ট কিনছে, বলছো ভাইয়া কি ডেডিকেটেড? আচ্ছা না, এটা হাফ শার্ট আমি হচ্ছে ভাইয়া ক্লাস নেওয়ার জন্য কিনে নাই। হ্যাঁ, এটা তোমরা হচ্ছে শিওর থাকো, ভাইয়া হচ্ছে ট্যুরের জন্য হাফ শার্ট কিনছে এবং এটা ঈদের শার্ট আমার। ঠিক আছে, এটা আমার ঈদের শার্ট, আমার হচ্ছে সেজো ভাই গিফট করছে। তো ভুলভাল বুঝিও না আমাকে, তোমাদের জন্য আমার হচ্ছে ডেডিকেশন হচ্ছে পড়াশোনায়, আউটফিটে না। ঠিক আছে, আউটফিটে না। ম্যাম অনেক সুন্দর করে শাড়ি টাড়ি পরে আসে যাতে তোমাদের হচ্ছে একটা সুন্দর লুক দিতে পারে, আর তোমরা হচ্ছে যাতে ক্রাশ খেয়ে যাও ছেলেরা, মেয়েরা ভাবো যে আরে আমিও এরকম শাড়ি পরবো, ছেলেরা ভাবে আহা কি আপু দেখতে। আমি আর না বললাম। ঠিক আছে, ওকে। তো এগুলোর হচ্ছে উত্তর এখানে করা আছে। ঠিক আছে, উত্তর এখানে করা আছে। তো এখানে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দেওয়া আছে, আমি যেটা বলছি জাস্ট ওটাই দেওয়া আছে। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে সবকিছু বাস্তবায়ন করা হয়। এবং এখানে সমাজের অভাবের তুলনায় সম্পদ সীমিত হয়, নির্বাচন সমস্যা দেখা দেয়। আমি এক কথায় এটাও উত্তর বলে দিচ্ছি, এটাকেই তোমরা একটু ব্যাখ্যা করবা। কি করবা? ব্যাখ্যা করবা। কি করবা? ব্যাখ্যা করবা। ঠিক আছে, এবং পরের উত্তরগুলা আমি বলে দিছি ওই যে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের মধ্যে পার্থক্য, এবং ওইখানে যে তোমার মাস্ট বি শ্রেণী শোষণ বিদ্যমান এবং শ্রমিক শোষণ বিদ্যমান, এইটা তোমাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে যদি তোমরা
পড়ো, যদি তোমরা কি করো পড়ো, তাহলে এটা তোমার ব্যাখ্যা করার জন্য সহজ হবে। এবং 3 নাম্বার যে প্রশ্নটা এখানে তুলে ধরা আছে প্রায় সেম, প্রায় সেম, ঠিক আছে, প্রায় কি সেম জিনিস এখানে তুলে ধরা আছে, যে দুষ্প্রাপ্যতা কি, সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কিভাবে, এরপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো। অর্থাৎ এইখানে আমাদের মৌলিক 3টা সমস্যা আছে। কয়টা সমস্যা আছে? মৌলিক 3টা সমস্যা আছে। মৌলিক 3টা সমস্যা কি? মৌলিক 3টা সমস্যা হচ্ছে, দেখো এখানে তোমরা উপরের 2টা পাবা। দুষ্প্রাপ্যতা কি? সম্পদের স্বল্পতায় দুষ্প্রাপ্যতা, সহজ ভাষা। এরপর হচ্ছে সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে হচ্ছে আমাদের বিকল্প দ্রব্যগুলো গ্রহণ করতে হয়, অর্থাৎ বিকল্প দ্রব্যের সুযোগ গ্রহণের জন্য সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। কেননা আমার সীমিত সম্পদ দিয়ে অনেকগুলো অভাব পূরণ করতে হয়। কি করতে হয়? অনেকগুলো অভাব পূরণ করতে হয়। অর্থাৎ আমার ধানও লাগে, গমও লাগে। এই বিকল্প যখন আমি পূরণ করতে চাই তখনই আমার কি লাগে? আমাকে একটা ছেড়ে দিতে হয় আর একটার সুযোগ গ্রহণ করতে হয়। এখান থেকেই মূলত সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। এরপরে বলছে যে উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো। এখানে বলছে যে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা। কয়টা? 3টা। প্রতিটি সমাজের মানুষের এসব সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এসব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে, তবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়। কোন ব্যবস্থা? দাম ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়। কি করা হয়? দাম ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়। তাহলে এই যে অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরা আছে, এই অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কোন অর্থনৈতিক ব্যবস্থা? কোন অর্থনৈতিক ব্যবস্থা? তাহলে এখানে আমার অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কোন অর্থনৈতিক ব্যবস্থা? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো এই জায়গায় বলছে যে উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে বর্ণিত 3টা অর্থনৈতিক সমস্যা কি কি? 3টা অর্থনৈতিক সমস্যা কি কি? 3টা অর্থনৈতিক সমস্যা হচ্ছে কি উৎপাদন এবং কতটুকু উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। এই 3টা তুমি যখন সমস্যা সমাধান করবা বা ব্যাখ্যা করবা তখন তোমাকে এগুলা বিস্তারিত আলোচনা করতে হবে। মানে তুমি কি উৎপাদন করতে চাচ্ছ? ধান উৎপাদন করতে চাচ্ছ নাকি গম? এবং করলে সম্পূর্ণ গম করবা নাকি সম্পূর্ণ ধান? এবং তোমার সংমিশ্রণ কি কাছাকাছি লাগবে, দুটোর কি সমান লাগবে নাকি কোনোটা কম কোনোটা বেশি? এবং কিভাবে উৎপাদন করতে চাচ্ছ? তুমি কি শ্রমনিবিড় বেশি শ্রম দিতে চাচ্ছ নাকি তুমি পুঁজিনিবিড় বেশি পুঁজি ব্যবহার করতে চাচ্ছ? কার জন্য উৎপাদন করতে চাচ্ছ? সর্বসাধারণের জন্য, সকল মানুষের জন্য, নাকি মুষ্টিমেয় কিছু ধনিক শ্রেণীর জন্য? অর্থাৎ তুমি কি সাধারণ দ্রব্য উৎপাদন করবা নাকি তুমি ভ্যাবলেন দ্রব্য উৎপাদন করবা? এই কথাটা তোমার এখানে ব্যাখ্যা করতে হবে গ নাম্বারে। এবং বলছে উদ্দীপকে উল্লিখিত অর্থ ব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যা সমাধান করা হয় তা কি যথেষ্ট? তোমার মতামত দাও। তা কি যথেষ্ট? তোমার মতামত দাও। তাহলে এই জায়গায় আচ্ছা, রোমান সরকার বলছে ধেইর আমার কমেন্টে পড়ে না। ধেইর তোমার কমেন্ট পড়ে হবেটা কি? তোমার কমেন্ট পড়ে তো আমার হচ্ছে পড়া আগাবে না। রোমান ভাইয়া, তোমার কমেন্ট পড়ে যদি আমি একটু উন্নত হইতাম, একটু ফ্যাশনেবল হইতাম, বা একটু হচ্ছে চটভট করে আমার পড়াশোনাগুলো আগায় যাইতো, তাহলে আমি তোমার কমেন্টটা পড়ে দিতাম ভাইয়া। তো যাই হোক, আমি তোমার কমেন্ট পড়ে দিছি। ওকে, ডান। ওকে, তারপর এখানে বলছে কি এটা কি যথেষ্ট? অর্থাৎ দাম ব্যবস্থা কি যথেষ্ট? দাম ব্যবস্থা যথেষ্ট কিনা এটা আমাদের জানতে চাইছে, আমাদের কাছে জানতে চাইছে। তো বলছে যে এটা যথেষ্ট নয়, কেননা আমরা অনেক সময় দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেতে পারি বা অনেক কিছু আমাদের হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, সেটার জন্য আবার সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। কিসে প্রয়োজন? সরকারের হস্তক্ষেপও প্রয়োজন। তো সরকারের হস্তক্ষেপ যখন আমার দরকার পড়বে তখন আমি বলবো যে এইটাই যথেষ্ট নয়। আর আমি যদি যথেষ্ট বলি তাহলে সেটার সাপেক্ষে আমাকে এখানে যুক্তি দাঁড় করাতে হবে। কি দাঁড় করাতে হবে? যুক্তি দাঁড় করাতে হবে। বোঝা গেছে? ওকে, তো এইগুলার এখানে উত্তর করা আছে, উত্তর করা আছে, উত্তর করা আছে, সবগুলারে এখানে উত্তর করা আছে। ঠিক আছে, এখানে সবগুলারে উত্তর করা আছে। ওকে, এবার আসো স্পেশাল সাজেশন। স্পেশাল সাজেশন দেখো লেখা আছে স্পেশাল সাজেশন। তাহলে আমার এই চ্যাপ্টারে ভাইয়া স্পেশাল সাজেশন দেন। এই চ্যাপ্টারে আমি 2টা টপিকস পড়বো, এখান থেকে আমি সৃজনশীল পাবো। বাকি যে ক খ আছে তোমার পুরা বই পড়তে হবে, কারণ এমসিকিউর জন্য যা পড়বা এটাই তোমার ক খ এর জন্য কাজে লাগবে। এমসিকিউর জন্য যা পড়বা এটাই ক খ এর জন্য কাজে লাগবে। ভাইয়া তাহলে 2টা টপিকস দেন যেগুলা থেকে আমার প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে, আমি ওগুলা থেকেই সৃজনশীল উত্তর করব। আমি যদিও তোমাদের এখানে লিখে দিছি
ক খ এর জন্য, যেমন এখানে আছে উৎপাদন সম্ভাবনা রেখা কি, খ নাম্বারে আসে। সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ক নাম্বারে আসে। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, ক নাম্বারে আসে। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে নির্বাচন সমস্যা ব্যাখ্যা করো, খ এবং গ নাম্বারে আসে। খ এবং গ নাম্বারে আসে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো, এটাও খ গ নাম্বারে আসে, খ গ নাম্বারে আসে। তাহলে ভাইয়া আপনি যে বললেন যে আমাদের হচ্ছে কমন দিয়ে দিবেন, কমন দিয়ে দিব। একটা প্রশ্ন আসলে এই দুটা থেকে আসবে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পড়তে হবে কাকে বলে এবং এটার বৈশিষ্ট্যগুলা কি কি, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি এবং এর বৈশিষ্ট্যগুলা কি কি, এবং এখানে উৎপাদন সম্ভাবনা রেখা এইটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুইটা টপিকস, 1 নাম্বার টপিকস এবং এই যে দুইটা মিলে 2 নাম্বার টপিকস। অর্থাৎ এই দুইটা পড়বা, এখান থেকে শিওর 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 100% কমন পাবা। এই যে দুইটা টপিকস, অর্থাৎ এই 3টা টপিকস তোমরা হচ্ছে মানে 2টা টপিকস, মূলত এটা একটা টপিকস, এই দুইটা মিলে একটা টপিকস, এই দুইটা মিলে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক মিলে একটা টপিকস। এই দুইটা টপিকস থেকে একটা পাবা, 100% শিওর থাকো। আর যেগুলো দিছি এগুলো থেকে ক খ নাম্বার কমন পাবা। কি পাবা, ক খ নাম্বার ইনশাআল্লাহ কমন পাবা। ওকে, আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়। কোন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। ও আচ্ছা, বলে নেই, তোমরা যারা 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 আমার ক্লাস পেতে চাও, মানে খুবই উদ্গ্রীব যে ভাইয়া আর ক্লাস করবা, পেইডে তুমি কনভার্ট হয়ে যাবা, পেইডে আসবা, পেইডে ভাইয়া কিভাবে পড়ায় আমি একটু দেখবো। ভাইয়া পেইডে তোমার পরীক্ষা পর্যন্ত এগুলো রেকর্ডেড থাকবে, তোমার যতবার ইচ্ছা তুমি আমার সাথে লাইভ করবা, এরপরে যতবার ইচ্ছা তুমি রেকর্ডেড করে নিতে পারবা। আমাদের FRB 3.1 কোর্সে আমি একদিনও এখনো ক্লাস নেই, একদিনও নেই, ঠিক আছে। ওদের FRB 3.1 কোর্স চলছে, আমাদের ভর্তি চলছে, যদিও ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা ভর্তি হয়ে যাও আমাদের FRB 3.1 কোর্সে। আমাদের গ্রুপ ভিত্তিক কোর্সগুলোর দাম হচ্ছে, মানে কোর্স ফি হচ্ছে 1490 টাকা। তুমি যদি 36 ঘন্টার মধ্যে, অথবা আমাদের যে নন স্টপ ক্লাস চলছে এর মধ্যে ভর্তি হলে এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবা। আমাদের কম্বো কোর্স বাংলা ইংরেজি ICT এটাও 1490 টাকা। যদি তুমি সবগুলো একসাথে নিতে চাও তাহলে তুমি বান্ডেল কোর্স পাচ্ছ মাত্র 2490 টাকা, এবং তুমি এই 36 ঘন্টার মধ্যে ভর্তি হলে 10% মানে এক্সট্রা সবগুলো কোর্সে ডিসকাউন্ট পেয়ে যাওয়া ইনশাল্লাহ। ওকে, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি। আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি কি জানতে হয় আমি একটু সামারি করে দিই। দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি কি জানতে হয় একটু সামারি করে দেই। আচ্ছা, অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যার সম্পর্ক রয়েছে, এটা ব্যাখ্যা একটু বলে দেন ভাইয়া। আচ্ছা, অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যার সম্পর্ক রয়েছে। আচ্ছা, অসীম অভাবের সাথে নির্বাচন সমস্যার সম্পর্ক রয়েছে, কেননা আমাদের মানুষ হিসেবে আমাদের চাওয়া পাওয়ার সীমাহীন, কিন্তু আমাদের সম্পদ হচ্ছে সীমিত, আমাদের সম্পদ সীমিত। এই অসীম অভাব, অসীম চাওয়া পাওয়াকে পূরণ করতে হলে, সীমিত সম্পদে পূরণ করলে আমাকে নির্বাচন করতে হবে, আমাদের অতীব জরুরিভাবে নির্বাচন করতে হবে। এবং এই নির্বাচন করতে হবে মূলত আমার অভাব, অসীম অভাবের গুরুত্ব এবং অসীম অভাবের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। এছাড়াও আমার যে সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কিনা তার উপর ভিত্তি করে। অতএব আমি যখন নির্বাচন করতেছি আমার অসীম অভাব থেকে, তখন আমাকে কি করতে হচ্ছে, আমার অভাবের গুরুত্ব নির্বাচন করতে হচ্ছে, অভাবের প্রয়োজনীয়তা নির্বাচন করতে হচ্ছে। এজন্য বলা যায় অসীম অভাব এবং নির্বাচন সমস্যার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত, একটা আরেকটার সাথে সম্পর্কিত, ঠিক আছে। কারণ তুমি ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, তুমি মোবাইল ফোন কিনবা, এখন তোমাকে চিন্তা করতে হবে যে এই যে মোবাইল ফোন আমি কিনবো, স্মার্টফোন দিয়ে আমি ক্লাস করব, এখন আমাকে এই 10,000 টাকার সঠিক ব্যবহার করতে হবে এবং আমার গুরুত্ব বিবেচনা করতে হবে। এখন আমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা হচ্ছে আমার ক্লাস করা। এখন আমি একটা বাটন ফোন কিনতে পারি ওই 10,000 টাকার মধ্যে, আমি অনায়াসে 1,500 টাকা দিয়ে কিনতে পারি, কিন্তু আমার গুরুত্ব কি, আমার গুরুত্ব হচ্ছে ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে। এবং আমি যদি ধরো যে স্যামসাং কিনতে চাই, আইফোন কিনতে চাই, তাহলে সম্ভব না 10,000 টাকায়, তাহলে আমাকে এখানে নির্বাচন করতে হবে, স্যামসাং কিনবো নাকি আমি কি কিনবো, আইডিয়াল কিনবো নাকি স্যামসং কিনবো, নাকি আমি এই টাইপের হচ্ছে রিয়েলমি বা হাবিজাবি ফোন কিনবো। আমাকে এখানে গুরুত্ব এবং আমাকে সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কিনা নির্বাচন করার সময় এইটা খেয়াল রাখতে হবে। এই জন্য দুইটাই খুবই খুবই সম্পর্কিত, দুইটাই কি খুবই খুবই সম্পর্কিত। ওকে, তো আমরা দ্বিতীয় অধ্যায় একটু রিভিউ করবো। দ্বিতীয় অধ্যায় কি করবো, একটু রিভিউ করবো। তো তোমরা সবাই শেয়ার ডান মারো, সবাই শেয়ার ডান মারো। খুবই কম স্টুডেন্ট দেখতেছো, এটা খুবই খারাপ লাগতেছে, খুবই বিশ্রী লাগতেছে। তোমরা 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 সবাই 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 শেয়ার মারো এবং তোমরা নন স্টপ মেনশন দিতে পারো, নন স্টপ মেনশন দিতে পারো, ঠিক আছে, নন স্টপ মেনশন দিতে পারো, নন স্টপ মেনশন দিতে পারো।
আচ্ছা, ইকোনমিক্স হার্ড সাবজেক্ট মনে হয়, যার কাছে হার্ড সাবজেক্ট মনে হয় আমার সাথে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ ইকোনমিক্স তোমার কাছে ইজি মনে হবে, ইনশাল্লাহ ইজি মনে হবে। ওকে, তো আমরা এই জায়গায় আসলে একটু রিভিউ করব। কি করব আমরা? এই অধ্যায়ের নাম হচ্ছে, আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তা এবং উৎপাদকের আচরণ, তাহলে দুইটা জিনিসের আচরণ আছে, একটা হচ্ছে ভোক্তার আচরণ, একটা হচ্ছে উৎপাদকের আচরণ। তো ভাইয়া আমি ভোক্তা মানে ভোক্তাকে যে ভোগ করে, আর উৎপাদককে যে উৎপাদন করে, সহজ ভাষায়। তাহলে ভোক্তা যে আচরণ দেয়, ভোক্তা যে আচরণ করে, অর্থাৎ ভোগ করার সময় একটা আচরণ দেয়, ভোগ করার সময় কি করে? আচরণ দেয়। মানে এই ভোগ করার আচরণ বা ভোক্তার আচরণকে আমরা বলি চাহিদা। কি বলি? চাহিদা বলি। আর উৎপাদন অর্থাৎ উৎপাদনকারী যে আচরণ, অর্থাৎ যে উৎপাদন করে তার আচরণকে আমরা বলি যোগান। তার আচরণকে কি বলি? যোগান বলি। তাহলে এই অধ্যায়ে মূলত আমরা চাহিদা যোগান নিয়ে পড়বো। অর্থাৎ চাহিদা কাকে বলে, চাহিদা বিধি কি, চাহিদা রেখা, চাহিদা সূচি, চাহিদা সমীকরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়বো। ঠিক সেমভাবে যোগান কাকে বলে, যোগান বিধি কি, যোগান রেখা কি, যোগান সূচি কি, যোগান অপেক্ষক কি, এগুলো নিয়ে আমরা পড়বো। যোগানের নির্ধারক কি, ঠিক আছে, এগুলো নিয়ে পড়বো। এরপর আমরা কি জানবো? আমরা চাহিদা যোগানের ভারসাম্য আমরা দেখবো, যে কিভাবে ভারসাম্য অবস্থায় পৌঁছায়। তবে এই যে সকল কিছু একজন ভোক্তা চাহিদা দিচ্ছে, কেন দিচ্ছে? বলছে একজন ভোক্তার তো অভাব আছে। এই অভাব কেমন? আমরা প্রথম অধ্যায়ে পড়ছি যে সীমাহীন অভাব, আমার সীমিত সম্পদ, আমার এই সীমিত সম্পদ, সীমাহীন অভাব, এইগুলা অভাবগুলা আমার পূরণ করতে হয়। অভাব কি করতে হয়? পূরণ করতে হয়। অভাব পূরণ কিভাবে করবে? ভোক্তা ভোগ করার মাধ্যমে অভাব পূরণ করবে। তাহলে এই অভাব আসলে কোথা থেকে পূরণ হবে? ভোক্তা কি ভোগ করবে? বলছে ভোক্তা কোনো দ্রব্য বা সেবা ভোগ করবে, কোনো দ্রব্য বা সেবা ভোগ করবে। তাহলে যখন আমি অভাব পূরণ করতে পারবো, আমার অভাব পূরণ হবে, এইটাকে আবার কি বলা হয় অর্থনীতিতে? বলছে ভাইয়া এইটাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। কি বলা হয়? উপযোগ বলা হয়। তাহলে আমার শুরুতে, এই অধ্যায়ের শুরুতে আমাকে পড়তে হবে উপযোগ। কি পড়তে হবে? উপযোগ পড়তে হবে। কি পড়তে হবে? উপযোগ পড়তে হবে। তাহলে উপযোগ কাকে বলে? উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার বিশেষ গুণ যা একজন মানুষের অভাব পূরণ করতে পারে। কি করতে পারে? অভাব পূরণ করতে পারে। বা তোমরা এভাবেও বলতে পারো যে দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকেই কি বলা হয়? উপযোগ বলা হয়। কি বলা হয়? উপযোগ বলা হয়। এই উপযোগ আমরা 6 ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে রূপের পরিবর্তন করে, স্থানের পরিবর্তন করে, সময়ের পরিবর্তন করে, তারপরে কিসের? মালিকানা পরিবর্তন করে। এছাড়াও আমরা সেবাগত উৎপাদন করি। এরপরে কি করি? আমরা জ্ঞানগত উৎপাদন করি। কিগত? জ্ঞানগত উৎপাদন করি। তো এইগুলোর মাধ্যমে আমরা উৎপাদন করতে পারি, মানে উপযোগ তৈরি করতে পারি। কি করতে পারি? উপযোগ তৈরি করতে পারি। তাহলে এই 6 ভাবে যেমন উপযোগ তৈরি করা যায়, উৎপাদনও করা যায়। ঠিক আছে, আমরা পরের অধ্যায়ে এগুলা দেখবো। পরের অধ্যায়ে আমাদের উৎপাদন আছে, উৎপাদনে আমরা এটা বিস্তারিত আবার বলবো। তাহলে উপযোগ 6 ভাবে তৈরি করা যায়, মানে অভাব পূরণের ক্ষমতা 6 ভাবে করা যায়। এই যে ধরো আমাদের পেজ ছিল, কি ছিল এগুলা? পেজ ছিল। কি ছিল? পেজ ছিল। এই পেজগুলা থেকে আমরা একটা বই তৈরি করছি। কি করছি? বই তৈরি করছি। তো এই যে বই তৈরি করার সময় এটা কি হয়ে গেছে? রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, টাকার সমস্যার কারণে কোর্সে ভর্তি হতে পারছি না, কেউ চাইলে 2 জন মিলে কোর্সে ভর্তি হব। আচ্ছা, আমাদেরকে ফাঁকি দিও না এভাবে, ঠিক আছে? কোর্স তুমি আমাদের হচ্ছে পেজে নক করো, পেজে নক করো। তুমি যদি খুবই অভাবের মধ্যে থাকো, তোমাকে কিছুটা আরও ডিসকাউন্ট দেওয়া হবে, কিন্তু তুমি আমাদের সাথে হচ্ছে এই যে এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় অন্যায় করা। ঠিক আছে, আমরা এত অমানবিক পরিশ্রম করি তোমাদের জন্য। এখন তুমি যদি আরেকজনের সাথে কোর্স শেয়ার করে 2 জন মিলে একটা কোর্স নাও, তাহলে এটা আমাদেরকে ধোঁকা দেওয়া হবে। আর ধোঁকা দেওয়া এটা হারাম হবে। কি হবে? হারাম হবে। ঠিক আছে, তো এইভাবে কোর্স নিও না, এভাবে কোর্স নিও না তোমরা। ঠিক আছে, তোমাদের সবার জন্য এটা আমি বলে দিচ্ছি, এভাবে কোর্স নিও না। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম? উপযোগ দেখলাম। উপযোগের মধ্যে আমাদের কি জানতে হবে? আমাকে জানতে হবে মোট উপযোগ, আমাকে জানতে হবে প্রান্তিক উপযোগ। মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ কিভাবে পাওয়া যায়, আবার প্রান্তিক থেকে মোট উপযোগ কিভাবে আসা যায়, মোট এবং প্রান্তিকের মধ্যে সম্পর্ক কি ভাই চিত্রের মাধ্যমে দেখেন, এগুলা এখানে আছে। বিস্তারিত জন্য অবশ্যই তোমাকে এনরোল করতে হবে আমাদের FRB 3.1 কোর্স। কি করতে হবে? FRB 3.1 কোর্স। এই যে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে 3টা সম্পর্ক দেখি। কয়টা সম্পর্ক দেখি? 3টা সম্পর্ক দেখি। সম্পর্কগুলো কি কি ভাইয়া? সম্পর্কগুলো হচ্ছে মোট উপযোগ যখন বৃদ্ধি পায়, মোট উপযোগ যখন বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পায়। প্রান্তিক উপযোগ কি হয়? হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, কি হয়? মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। কি হয়? প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। কি হয়? প্রান্তিক উপযোগ শূন্য হয়। কি হয়? প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপর হচ্ছে মোট উপযোগ যখন কমা শুরু করে, প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক হয়। কি হয়? ঋণাত্মক হয়। তাহলে 3টা সম্পর্ক আমরা দেখতেছি। কয়টা সম্পর্ক? 3টা সম্পর্ক আমরা দেখতেছি। এটা হচ্ছে মোট উপযোগ আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য। প্রান্তিক উপযোগ শূন্য।
ঠিক আছে, দেখো মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ হ্রাস হচ্ছে, মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে, প্রান্তিক উপযোগ শূন্য হয়ে গেছে, মোট উপযোগ যখন কমতেছে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এই তিনটা সম্পর্ক আমরা দেখি। কয়টা সম্পর্ক দেখি? তিনটা সম্পর্ক আমরা দেখি। কয়টা সম্পর্ক দেখি? তিনটা সম্পর্ক আমরা দেখি। তাহলে এই তিনটা সম্পর্ক আমাদের এখানে দেখানো হয়, এই বিষয়গুলো আমাদের উপযোগে আলোচনা করা হয়। তারপরে এরপরে কি আছে ভাইয়া, এখানে এই অধ্যায় কি আছে? এরপর আছে চাহিদা কাকে বলে। চাহিদা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ওই দ্রব্য ক্রয়ের ক্ষমতা এবং অর্থ ব্যয়ের ইচ্ছাকেই আমরা চাহিদা বলি। অর্থাৎ চাহিদা হলে তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এরপর আসে চাহিদা বিধি কি ভাইয়া? চাহিদা বিধি কাকে বলে? চাহিদা বিধি হচ্ছে দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক? দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক? দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। এই যে আমাদের দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ক হলে হবে না, বলছে অন্যান্য সকল অবস্থা স্থির, মানে চাহিদাকে আমাদের নিয়ন্ত্রণ করতে পারে, চাহিদাকে প্রভাবিত করতে পারে, এরকম যতগুলো অবস্থা আছে এগুলোকে স্থির রেখে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে আমরা চাহিদা বিধি বলি। এখন এখান থেকে আমাদের জানতে হবে চাহিদা রেখা কি, চাহিদা সূচি কি। বলতে এই যে চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ হচ্ছে চাহিদা রেখা, চাহিদা বিধির গাণিতিক প্রকাশ হচ্ছে চাহিদা সূচি। এরপর আসলে চাহিদার নির্ধারকগুলা কি কি, চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ চাহিদাকে প্রভাবিত করে কোন কোন বিষয়গুলা। বলছে চাহিদাকে প্রভাবিত করে দাম, ক্রেতার সংখ্যা, তারপরে কি সময়, তারপরে কি রুচি, অভ্যাস, আয়, এগুলো চাহিদাকে কি করে? প্রভাবিত করতে পারে। যদি একজন ক্রেতার আয় বাড়ে তাহলে চাহিদা বৃদ্ধি পেতে পারে, তাহলে দাম যাই হোক এটা বৃদ্ধি পেতে পারে, আয় যেহেতু বাড়ছে। এরকম এগুলো প্রভাবিত করতে পারে, এগুলাকে আমরা বলি চাহিদার নির্ধারক। আর এই নির্ধারকগুলোকে যখন আমরা ফাংশনের মাধ্যমে দেখি, অপেক্ষকের মাধ্যমে দেখি, এগুলাকে আমরা চলকের হিসাবে দেখি। যখন স্বাধীন চলক এবং অধীন চলক, এখানে আমাদের পড়তে হয় চলক। কি পড়তে হয়? চলক পড়তে হয়। কি পড়তে হয়? চলক পড়তে হয়। তাহলে এখানে আমাকে চলক জানতে হয়, চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে। বলছে যে গাণিতিক যে রাশির মান, গাণিতিক যে রাশির মান পরিবর্তনশীল, গাণিতিক যে রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। আর গাণিতিক যে রাশির মান পরিবর্তন হয় না, স্থির থাকে, সবসময় কি থাকে? স্থির থাকে, সেটাকে বলা হয়। আচ্ছা, নূর আহমেদ বলছে আর আমার কাছে সবচেয়ে কঠিন লাগে, হা হা হা, এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ওকে, তো এই জায়গাতে আমাদের কি বলছে? আমাদের বলছে যে গাণিতিক রাশির মান পরিবর্তনশীল নয়, অর্থাৎ স্থির থাকে, সেটা হচ্ছে ধ্রুবক, আর যেটার মান পরিবর্তনশীল সেটা হচ্ছে চলক। তো এই চলক দুই প্রকার, একটা স্বাধীন, একটা হচ্ছে অধীন। যেটার মান ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, অর্থাৎ এটা আমি মানে স্বাধীনভাবে মান গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে স্বাধীন। আর যেটা স্বাধীন চলকের উপর নির্ভরশীল সেটাকে বলা হয় অধীন। সেটা কি বলা হয়? অধীন বলা হয়। মূলত সমান চিহ্নের ডান দিকে, সমান চিহ্নের ডান দিকে থাকে সবসময় স্বাধীন চলক, বাম দিকে থাকে সবসময় অধীন চলক। তাহলে আমরা যখন চাহিদা অপেক্ষক বলি, যে চাহিদা অপেক্ষক কাকে বলে? চাহিদা অপেক্ষক হচ্ছে চাহিদার কি? চাহিদার স্বাধীন চলক, অর্থাৎ যে সকল স্বাধীন চলকের উপর চাহিদার অধীন চলক নির্ভর করে, অর্থাৎ এই যে চাহিদার স্বাধীন এবং অধীন চলকের সম্পর্ককেই আমরা চাহিদা অপেক্ষক বলি। কি বলি? চাহিদা অপেক্ষক বলি। অর্থাৎ চাহিদার স্বাধীন চলকের সাথে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বা নির্ভরশীলতার সম্পর্ক। কিসের সম্পর্ক? অবশ্যই সম্পর্ক হতে হবে নির্ভরশীলতার সম্পর্ক। তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের, চাহিদার স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককেই কি বলা হয়? চাহিদা অপেক্ষক বলা হয়। কি বলা হয়? চাহিদা অপেক্ষক বলা হয়। এই রাশেদ আহমেদ এমনি ডাকছে চারালিপ টান দিয়ে, ভাইয়া চারালিপ, রাশেদ। এরপরে আর কে ডাকছে ভাইয়া বলে দেখি? আচ্ছা, বুকটা রুচি ও অভ্যাস কিভাবে কোনো দ্রব্য চাহিদা প্রভাবিত করে? আচ্ছা, নূর আহমেদ বলছে যে আই লাভ ইউ 3 ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা, চলক দুই প্রকার। হ্যাঁ, চলক দুই প্রকার। আচ্ছা, ব্যাক সাইডে। ওকে ভাইয়া, প্লিজ চিত্রগুলা একটু একের পর এক বুঝাই দিবেন। আচ্ছা, যতগুলা চিত্র নিয়ে সমস্যা অবশ্যই তোমরা পেইডে কনভার্ট হও। আমি বলবো পেইডে কনভার্ট হও, আমি ইনশাআল্লাহ তোমাদের সব কিছু বুঝাই দেবো বিস্তারিত। কারণ এই ক্লাস 2 ঘন্টার ক্লাস, সব কিছু তোমাদের যদি আমি বুঝাতে চাই তাহলে সামনে আগাতে পারবো না, সামনে আগাতে পারবো না। আচ্ছা, দ্বিতীয় পত্রের চেয়ে প্রথম পত্র কঠিন। হ্যাঁ, দ্বিতীয় পত্রের চেয়ে প্রথম পত্র কঠিন। আচ্ছা, এখন সবাই দেখো চারালিপ টানতেছে। এই আরেকবার ডাক দিব ভাইয়া, মানে সবাই চারালিপ টানতেছে, মানে কি ভাই? ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম চাহিদা অপেক্ষক। তাহলে চাহিদা অপেক্ষক হচ্ছে চাহিদার স্বাধীন চলক এবং অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, যার মাধ্যমে দেখানো হয়, যে গাণিতিক মাধ্যমে দেখানো হয়, তো সেটাকেই বলা হয় চাহিদা
অপেক্ষক কি বলা হয়? চাহিদা অপেক্ষক বলা হয়। কি বলা হয়? চাহিদা অপেক্ষক বলা হয়। তাহলে এই যে চাহিদা অপেক্ষক এগুলো মূলত নির্ধারকগুলোকে প্রকাশ করা হয়। কি করা হয়? নির্ধারকগুলোকে প্রকাশ করা হয়। একজন প্রশ্ন করছে যে ভাইয়া এই যে চাহিদা নির্ধারক আমরা দেখতেছি, চাহিদা, রুচি, অভ্যাস এগুলো কিভাবে চাহিদাকে প্রভাবিত করে? এখন ধরো ভাইয়া তোমার ধরো যে এটা কি আছে, এটা হচ্ছে ড্রিঙ্কো। এটা কি? ড্রিঙ্কো। মার্কেটিং করে দিচ্ছি আর কি সহজ ভাষায়, ঠিক আছে? আর না এটা মার্কেটিং করবো না, মার্কেটিং করবো ধরো যে, আরে কিসের মার্কেটিং করি রে, আচ্ছা নিজের মার্কেটিং করি, ঠিক আছে? আচ্ছা ধরো আমাদের সাজেশনে মার্কেটিং করি, ঠিক আছে? এই যে মার্কেটিং, এইটা ধরো যে তোমার চাহিদা আছে, কি আছে? চাহিদা মানে কিসের চাহিদা? তোমার রুচি আছে এখানে, এটা পড়ার রুচি আছে, তুমি পড়বা, খুব করে পড়বা, একদম দিন রাত একদম তুমি পড়বা, দিন রাত মাথা নষ্ট করে পড়বা। তোমার মানে কি? এটা রুচি আছে, তোমার অভ্যাস এখানে আছে। এখন এইটা আমি তোমার কাছে 100 টাকা নেই, 200 টাকা নেই, 300 টাকা নেই, মানে তুমি এটা পড়বাই, তুমি মাস্ট এটা পড়বা। তাহলে তোমার যে রুচি আছে, অভ্যাস আছে, তুমি অভ্যস্ত হয়ে গেছো এইটাতে, তখন তোমার কি হবে? এটার দাম বাড়লেও তুমি এটার চাহিদা দিবা। কি দিবা? চাহিদা দিবা। এখন যদি ধরো যে তোমার এইটা দাম যতই বাড়ুক, তোমার এটাতে কোনো অভ্যস্ততা নাই, তোমার এটাতে কোনো রুচি নাই, এখন তুমি ধর এটা কোনো হইলো না, আমি পড়বো না, তাহলে এখানে তোমার কোনো চাহিদা নাই। এখানে কি নাই? চাহিদা নাই। তাহলে এই যে রুচি অভ্যাস কি করে? প্রভাবিত করতে পারে। কি করতে পারে? প্রভাবিত করতে পারে। এই যে তোমাদের মধ্যে অনেকেরই বদ অভ্যাস আছে, কি আছে? বদ অভ্যাস আছে। এই যে ফেসবুকে যে যায় মেয়েদের হচ্ছে প্রোফাইল চেক করা, মেয়েদের প্রোফাইল চেক করা, একটা মেয়ে ভালো দেখলে আরেকটা মেয়ের প্রোফাইল যে চেক করে দেখো, যে আরেকটা ভালো লাগতেছে, আরেকটা ভালো লাগতেছে, এইটা তোমাদের হচ্ছে বদ অভ্যাস। এগুলো কি? বদ অভ্যাস। এবং তুমি যত দেখতেছো তোমার চাহিদা তত বাড়তেছে, তাহলে এই যে তোমার অভ্যাস হচ্ছে এখানে চাহিদা দিল, ঠিক আছে? এবং আরো মানে হচ্ছে যারা হচ্ছে নেশা করে আর কি, বিভিন্ন ধরনের নেশা করে, ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওটা দাম বাড়লেও কি করবে? ওটা চাহিদা ও কমাবে না। দাম বাড়লে আমরা জানি যে চাহিদা কমে, ও কমাবে না, কারণ ওটা ওর অভ্যাস হয়ে গেছে। ধরো যে কোনো দ্রব্যের তোমার খুব রুচি, তুমি সকালবেলা ধরো যে চা খাও, কফি খাও, এখন এর দাম বাড়লেও তুমি ওই রুচি কমাতে পারতেছো না, রুচির কারণে তুমি ওটা বেশি করে খাচ্ছ, ঠিক আছে? তাহলে এইভাবে এগুলো কি করে? প্রভাবিত করতে পারে। কি করতে পারে? প্রভাবিত করতে পারে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে প্রভাবিত করে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা কি জানি? এরপরে আমাদের জানতে হয় চাহিদার সমীকরণ। তাহলে চাহিদার সমীকরণ কাকে বলে? বলছে চাহিদার স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক যে গাণিতিক মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই চাহিদার সমীকরণ বলে। অর্থাৎ চাহিদার সমীকরণ চাহিদা অপেক্ষকে নির্দিষ্ট করে। কি করে? নির্দিষ্ট করে। অর্থাৎ চাহিদা অপেক্ষকে স্বাধীন এবং অধীন চলকের সম্পর্ক দেখায় নির্ভরশীলতা, আর চাহিদার সমীকরণ নির্দিষ্ট সম্পর্ক দেখায়। কি দেখায়? নির্দিষ্ট সম্পর্ক দেখায়। আমরা যদি একটু লিখে প্রকাশ করি, কি করি? লিখে প্রকাশ করি। ধরো কিউ হচ্ছে চাহিদা, আর এটা হচ্ছে অপেক্ষক, এইটা পি এর উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? পি, মানে এটা স্বাধীন চলক, এটা অধীন চলক, নির্ভরশীলতার সম্পর্ক দেখাইছে। এবার নির্দিষ্ট করে দেখাচ্ছে যে কতটুকু নির্ভর, কতটুকু নির্ভর। এবার বলতেছে কিউ ইকুয়াল 10 - 2p, 10 - 2p। বলতেছে কিভাবে নির্ভর? বলছে যদি পি 1 টাকা দাম বাড়ে, কয় টাকা? পি 1 টাকা যদি দাম বাড়ে, অর্থাৎ পি যদি 1 হয়, তাহলে -2 পরিমাণ কি হবে? চাহিদা কমে যাবে। যেহেতু মাইনাস আছে মানে 2 একক চাহিদা কমে যাবে। এটা যদি 2 হয় তাহলে আরো মানে 4 একক চাহিদা কমে যাবে, মানে 2 করে চাহিদা কমে যাবে। অর্থাৎ দাম যত বৃদ্ধি পাবে -2 করে চাহিদা কমতে থাকবে, -2 করে কি করবে? চাহিদা কমতে থাকবে। তাহলে ওই যে দাম আমার যত বাড়তেছে, আমার পি এর মান যত বাড়তেছে, আমার কিউ এর মান তত কমতেছে। কতটুকু করে কমতেছে? এই যে -2 পরিমাণ করে কমতেছে। তাহলে এইটা হচ্ছে নির্দিষ্ট সম্পর্ক। কি সম্পর্ক? নির্দিষ্ট সম্পর্ক। তাহলে এটাকে বলা হয় চাহিদা সমীকরণ। এটা কি বলা হয়? চাহিদা সমীকরণ বলা হয়। কি বলা হয়? চাহিদা সমীকরণ বলা হয়। আচ্ছা, লাভ দিস অল গার্লস। হ্যাঁ, লাভ দিস অল গার্লস। তোমার ডানে লাভ, বামে লাভ, উপরে লাভ, চারিদিকে লাভ, লাভ আর লাভ, ঠিক আছে? এই লাভ যেন লস না হয় ভাইয়া, তার আগে পড়াশোনা করো, ঠিক আছে? এরপরে অনেক লাভ পাবা। লাভের মধ্যে তুমি ঘোরাঘুরি করবা, লাভের মধ্যে তুমি ফুচকা খাবা, লাভের মধ্যে তুমি ঝালমুড়ি খাবা, আর এমনও হতে পারে লাভের মধ্যে তুমি রিক্সার প্যাডেল মারতেছো, ঠিক আছে? মানে এমন লাভ করে ফেলছো, রিক্সার প্যাডেল মারতে অথবা ঝালমুড়ির এমনি ঠঙ্গা বানাই দিয়ে তোমার জীবন শেষ হয়ে যাবে। ওকে, তো এইটা গেল, এটা হচ্ছে চাহিদা সমীকরণ। এরপরে কি জানতে হয়? এরপরে তোমাকে জানতে হবে এইখানে, আচ্ছা কিরে কই সবাই, ঘুম থেকে উঠো, সানু ভাইয়া না খেয়ে মারি দিবে। হ্যাঁ অবশ্যই, সানু ভাইয়া এমনি কিল মারবে, কিল কিল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, দ্বিতীয় চ্যাপ্টারে যোগান ও চাহিদা রেখার মাঝে একটু প্রবলেম হয়। আচ্ছা, যার যার প্রবলেম হয়, যে যে বিষয় প্রবলেম হয়, তোমরা সবাই পেইরে চলে আসো, পেইরে চলে আসো। সানু ভাইয়া আছে তো, সানু ভাইয়া আছে তো, একদম ঝাঁকানাকা করে দিবে সব।
ওকে, তো আমরা এরপরে কি জানবো? এরপরে জানবো আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা। কি জানতে হবে এখানে? চাহিদা স্থিতিস্থাপকতা। এখন আমাকে আগে জানতে হবে স্থিতিস্থাপকতা আসলে কি। চাহিদা স্থিতিস্থাপকতা আগে জানতে হবে যে চাহিদা স্থিতিস্থাপকতা আসলে কি। চাহিদা স্থিতিস্থাপকতা কি? আচ্ছা, চাহিদা স্থিতিস্থাপকতা আসলে আমরা, আচ্ছা সুমাইরা যারা বলছে যে ভাইয়া আপনি সিলেট আসে গেলেন, হ্যাঁ সিলেট গেছি, ঘুরে আসছি। সিলেট যাওয়ার সময় হচ্ছে কয়েকজন নক করছো, দ্যাটস গুড। তো তোমাদের হচ্ছে থ্যাংক ইউ যে তোমরা হচ্ছে আমাকে মনে রাখছো যে ভাইয়া আসছে, আমরা হচ্ছে একটু দেখা সাক্ষাৎ করি বা দেখা লাগবে, মানে দেখা করলে ভালো লাগবে। কিন্তু আসলে আমি হচ্ছে ট্যুরের মধ্যে ছিলাম, ট্যুরের মধ্যে আমি কারোর সাথে দেখা করি না বা করতে চাই না, কারণ হচ্ছে আমি বন্ধুবান্ধব নিয়ে থাকি, অনেকজন মিলাই থাকি আমরা, ওইভাবে হচ্ছে যাওয়া হয় না, বা গেলেও হচ্ছে কারো বাসায় যাওয়াটা একটু অকওয়ার্ড মনে হয় আমার কাছে। আমি এই জন্য ট্যুরের মধ্যেই কারো বাসায় যাই না, এজন্য আমি সরি। হ্যাঁ ভাইয়া আপনার নাম কি? সানু। আচ্ছা, আমার নাম সানু না, আমাকে ডাক নাম অনেকে হচ্ছে সানু বলে ডাকে, ঠিক আছে? ডাক নাম আর কি, অনেকে হচ্ছে আদর করে ডাকে আর কি, এটা ডাক নামও না। আমার ডাক নাম হচ্ছে, আমার নামই সানোয়ার, তো ডাক নাম হিসেবে বাড়িতে আমাকে আদর করে হতে অনেকেই সানু বলে ডাকে। আমার মা অনেকে ডাকে, আমার মা ডাকে, আমার বাবা ডাকে, নেই ডাকে। ওকে, তো আমরা হচ্ছে কি বলছিলাম? চাহিদা স্থিতিস্থাপকতা বলছিলাম, ঠিক আছে? তো চাহিদা স্থিতিস্থাপকতা কি বা কাকে বলা হয়? চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলা হয়? চাহিদা স্থিতিস্থাপকতা আসলে কি? স্থিতিস্থাপকতা হচ্ছে আমাদের স্বাধীন চলকের কোন একটা, ধরো যে চলক আছে, স্বাধীন চলকের মৌলিক চলকের নির্ভরশীলতা আছে, কোন একটা অপেক্ষকের, বলছে কোন একটা অপেক্ষকের স্বাধীন চলকের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন, শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন, মাথায় রাখবা, শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের কারণে অধীন চলকের যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় সেটাকেই আমরা স্থিতিস্থাপকতা বলি। আবার ভালো করে মাথায় রাখো, স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো একটা অপেক্ষকের স্বাধীন চলকের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের কারণে অধীন চলকের যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় তাকেই আমরা কি বলি? তাকেই আমরা স্থিতিস্থাপকতা বলি। কি বলি? স্থিতিস্থাপকতা বলি। তাহলে ভাইয়া শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন আমি কিভাবে বের করব? শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হচ্ছে সাধারণ পরিবর্তনকে আবার ওই যে আমার মূল যেটা আছে এটা দিয়ে ভাগ করা। এবারে হচ্ছে আমরা একটু দেখি, ধরো যে দামের শতাংশিক পরিবর্তন বের করব। কার? দামের শতাংশিক পরিবর্তন বের করব। দামের শতাংশিক পরিবর্তন কিভাবে করব? বলছে ভাইয়া দুইটা দাম থাকতে হবে। কয়টা দাম থাকতে হবে? দুইটা দাম। একটা হচ্ছে বর্তমান দাম ধরো P1, আগের দাম ধরো P0। আগের দাম কি? P0। এটাকে ভাগ করতে হবে P0 দিয়ে, অথবা আগের দাম যে কোনো কিছু যোগান হলে বর্তমান যোগান, আগের যোগান, বর্তমান যোগান থেকে আগের যোগান বাদ দিলে আমি পরিবর্তন পাবো, ওইটাকে আবার ভাগ করবো আগের যোগান দিয়ে, তাহলে আমি যোগানের শতাংশিক পাবো। চাহিদার ক্ষেত্রে বর্তমান চাহিদাকে আগের বা পূর্ববর্তী চাহিদা দিয়ে বিয়োগ করতে হবে, এরপরে ভাগ করতে হবে ওই পূর্ববর্তী চাহিদা দিয়ে, তাহলে তুমি কি পাবা? আপেক্ষিক পরিবর্তন পাবা। যেমন আমরা এখানে P1 বর্তমান আর আমাদের P0 হচ্ছে অতীত মানে আগের, এবং ওইটাকে ভাগ দিলাম আগেরটা দিয়ে P0 দিয়ে, তাহলে এটা কি হলো? এটা হলো আপেক্ষিক। এর সাথে যদি আমি 100 গুণ করি, কি গুণ করি? 100 গুণ করি, তাহলে এটা হবে শতাংশিক। এটা কি হবে? এটা হবে শতাংশিক। এটা কি হবে? এটা হবে শতাংশিক। কি হবে? শতাংশিক হবে। কি হবে? শতাংশিক হবে। তাহলে এইটা হচ্ছে আমার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে এইখানে আমাকে বলছে যে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের কারণে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে, এই দুইয়ের কি? অনুপাত মানে ভাগ, অনুপাত মানে কি? ভাগ। এই দুইয়ের অনুপাতকেই বলা হয় স্থিতিস্থাপকতা। কি বলা হয়? স্থিতিস্থাপকতা বলা হয়। কি বলা হয়? স্থিতিস্থাপকতা বলা হয়। ওকে, এরপরে তাহলে আমাকে বলছে যে চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে? কি বলে? চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে? তাহলে চাহিদা অপেক্ষকের স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের কারণে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় এর অনুপাতকেই চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এখন চাহিদা মূলত দামের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? দামের উপর নির্ভরশীল। ধরো যে দামের উপর নির্ভরশীল, তাহলে দামের শতাংশিক পরিবর্তনের কারণে চাহিদার যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয় এর অনুপাতকেই চাহিদা স্থিতিস্থাপকতা বলে। কি বলে? চাহিদা স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা এখানে একটা দামের শতাংশিক দেখছি, তাহলে আমরা যদি চাহিদার শতাংশিক দেখি, কি দেখি? চাহিদার শতাংশিক পরিবর্তন দেখি, তাহলে কেমন হয়?
পরিবর্তন যদি আমরা দেখি তাহলে কেমন হয়, তাহলে বর্তমান চাহিদা ধরো Q1, আগের চাহিদা হচ্ছে Q0 ভাগ Q0 গুণন 100, গুণন কি 100। তাহলে এই দুইয়ের অনুপাত এবার বের করতে হবে। কি করতে হবে? এই দুইয়ের অনুপাত বের করতে হবে। কি বের করতে হবে? অনুপাত বের করতে হবে। তাহলে এই অনুপাত মানে কি? ভাগ। এই যে এটাকে আমরা আরো বড় করে ভাগ করলাম, তাহলে P1 থেকে P0 বাদ ভাগ P0 গুণন 100, গুণন কি 100, গুণন কি হইল 100 হইল। তাহলে এইটা হচ্ছে আমার চাহিদা স্থিতিস্থাপকতা। এইটুকু কি? চাহিদা স্থিতিস্থাপকতা। এখন উপরের 100 নিচের 100 কাটা, উপরের 100 নিচের 100 কাটা। বা এবার আমরা জানি, আমরা কি জানি বলছে, আমরা জানি যদি Q1 থেকে Q0 বাদ দেই, অর্থাৎ বর্তমান থেকে আগেরটা বাদ দেই, এটাকে আমরা ডেল কিউ লিখতে পারি। কি লিখতে পারি? ডেল কিউ লিখতে পারি। কি লিখতে পারি? ডেল কিউ লিখতে পারি। এরপরে আমরা P1 থেকে P0 বাদ দিলে এটাকে ডেল পি লিখতে পারি। কি লিখতে পারি? ডেল পি লিখতে পারি। এগুলো আমরা জেনারেল পরিবর্তনে শিখছি। কিসে শিখছি? জেনারেল পরিবর্তনে শিখছি। তাহলে এই জায়গাতে আমি এখানে লিখতে পারি ডেল কিউ ডিভাইডেড বাই Q0 আর নিচে ডেল পি ডিভাইডেড বাই P0 লেখা যায়? লেখা যায়। কি করা যায়? লেখা যায়, এভাবে লেখা যায়। কারণ আমি 100 কেটে দিছি, এইটাকে আমি কি লিখছি? এটাকে আমি ডেল পি লিখছি, অর্থাৎ P1 আর P0 কে, আর Q1 Q0 কে আমি লিখছি ডেল কিউ। তাহলে এইটা আমি পাইছি, এটা আমি পাইছি। এটা কি করছি? এটা আমি পাইছি। ঠিক আছে, খুব ভালো করে মনোযোগ দাও। এটা আমি পাইছি, এটা আমি সূত্রটা বের করে জাস্ট দেখাচ্ছি। এটা আমি পেয়ে গেছি। তাহলে এইটা পেয়ে গেলে এখন এই যে ভাগ চিহ্ন আছে, বড় একটা ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটাকে যদি গুণ করি তাহলে এই যে লবটা হয়ে যায় হর আর হরটা হয়ে যায় লব। অর্থাৎ ভাগকে যখন গুণ করা হয় তখন লব হরের পরিবর্তন হয়, অর্থাৎ লব হর হয়, হর লব হয়। তাহলে উপরেরটার কোনো পরিবর্তন নাই। উপরে ডেল কিউ ডিভাইডেড বাই Q0, এই যে ভাগটা এবার হয়ে গেছে কি? গুণ। তাহলে গুণ হলে এই হরটা হবে লব, লবটা হবে হর। তাহলে এই যে P0 এবার চলে আসবে উপরে আর ডেল পি চলে আসবে নিচে। ডেল পি হবে কি? নিচে। এবার দেখো তো গুণ মানে কি? গুণ মানে হচ্ছে এইটা এটা গুণ আর এইটা গুণ। তাহলে এইটা গুণ আর এইটা গুণ, যেহেতু গুণ তাহলে এইটাকে আমরা এক্সচেঞ্জ করে লিখতে পারি। কি করতে পারি? এক্সচেঞ্জ করে লিখতে পারি। অতএব এইটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। অর্থাৎ এইটাকে এই দিক দিয়ে এটাকে এই দিক দিয়ে এক্সচেঞ্জ করে লিখতে পারি। এগুলোতে জিরোও দিতে পারো, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র। এটা কি? আমার সূত্র। কিসের সূত্র? চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। কিসের সূত্র? চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। কিসের সূত্র বলো? চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। আচ্ছা, ভোক্তার আয় কিভাবে চাহিদাকে প্রভাবিত করে? আহারে, এটাকে ফারিয়া বিনতে ফাবিয়া। আচ্ছা ধরো তোমার আয়, এখন ধরো যে 2 টাকা আয়। কয় টাকা আয়? 2 টাকা আয়। তুমি চকলেট খাও একটা 4 আনা পয়সা দিয়ে। কয় টাকা দিয়ে? 4 আনা পয়সা দিয়ে। এখন আয় যদি তোমার বেড়ে যায়, আয় যদি তোমার কি হয়? বেড়ে যায়। আয় বেড়ে এখন 3 টাকা হয়েছে, বা ধরো যে 4 টাকা হয়েছে। কয় টাকা হয়েছে? 2 টাকা থেকে 4 টাকা। এখন ওই 4 আনা দাম পয়সার যদি ওই চকলেটের দাম বেড়ে যায়, কি হয়? চকলেটের দাম বেড়ে যায়। তবু তোমার আয় বাড়ার কারণে তুমি চকলেট খাওয়া কমাবা না, ওই চকলেট খাওয়া বাড়াতে পারো। এখন তুমি যেহেতু দাম তোমার বেড়েও গেছে, তোমার আয়ও বেড়ে গেছে, তুমি ওই চকলেট ধরো এখন 2টা খাইতে পারো, 3টা খাইতে পারো, 4টা খাইতে পারো, কারণ তোমার কাছে টাকা আছে। তোমার কাছে টাকা আছে। অর্থাৎ আয় যত বেশি হয় আমাদের চাহিদা দাম বাড়লেও বাড়ে। কি হয়? চাহিদা দাম বাড়লেও বাড়ে। ধরো বর্তমানে মানুষের একটু আয় বাড়ছে। কি বাড়ছে? আয় বাড়ছে। এখন ও বাজারে ধরো যে শাকসবজি কিনতে গেছে, কারণ শাকসবজির দাম বৃদ্ধি পেলেও ওর আয় বাড়ার কারণে ও হচ্ছে বেশি করে চাহিদা দিচ্ছে। কি করে চাহিদা দিচ্ছে? বেশি করে চাহিদা দিচ্ছে। আমি একটু ঘুমাই, একটু ক্লাস করি। আহারে। আচ্ছা, কেয়া বলছে কাল্পনিক সূচি কিভাবে? কি ভাইয়া? হ্যাঁ, এইটা কয়ালি হয়েছে। কেয়া কয়ালির টান দিছো তুমি ভাইয়া। এটা তো উচ্চাঙ্গ সঙ্গীত হয়ে যাচ্ছে। এ কেমন হয়ে যাচ্ছে কেয়া? আমি তো উচ্চাঙ্গ পাই না। ওকে, তাহলে এই জায়গাতে আমাদের এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। এখন হচ্ছে কাল্পনিক সূচি কি? কাল্পনিক সূচি হচ্ছে তোমাকে কল্পনা করতে হবে। কি করতে হবে? তোমাকে কল্পনা করে ধরে নিতে হবে। কি করতে হবে? কল্পনা করে ধরে নিতে হবে। ভাইয়া একটু সাইডে যান। সেগুলোকে আমরা কাল্পনিক সূচি বলতেছি। যার যত সমস্যা আমার সাথে যুক্ত হও না FRB 3.1 কোর্সে, FRB 3.1 কোর্সে যুক্ত হও, ইনশাল্লাহ সকল সমস্যা আসান করে দিব, সমাধান করে দিব, একদম
কুল করে দিব তোমাদেরকে, সমস্যা নাই, সমস্যা নাই। যত সমস্যা আছে জাস্ট চিল। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি চাহিদা স্থিতি স্থাপকতা। এই সূত্র দিয়ে আমরা চাহিদা স্থিতি স্থাপকতা নির্ণয় করব। চাহিদা স্থিতি স্থাপকতা তিন ধরনের, আয়, আরআরই এবং কে দাম। আয়, আরআরই এবং দাম, এটাই দাম স্থিতি স্থাপকতা। এর সাথে আয় হলে জাস্ট এখানে ওয়াই হবে, কি হবে এখানে ওয়াই হবে, অর্থাৎ পি এর জায়গায় দামের জায়গায় আয় হবে। আরআরই সেম, একটা দ্রব্য হবে, একটা দ্রব্যের চাহিদা হবে, একটা দ্রব্যের দাম হবে, সেম। জাস্ট হচ্ছে এখানে আমি দুইটা দ্রব্য ইনক্লুড করব। এইটা ঠিক বিপরীত, চাহিদার ঠিক বিপরীত হচ্ছে যোগান, অর্থাৎ চাহিদার বিপরীত হচ্ছে যোগান। যোগানটা আমরা ওভাবে পড়ে নিব। এবং এই যে দুইটার মিলন পারস্পরিক মানে সমঝোতা, ভারসাম্য, আমরা এটাকে বলি ভারসাম্য। এটাকে কি বলি? ভারসাম্য বলি। অর্থাৎ চাহিদা এবং যোগান যেখানে ভারসাম্য অবস্থায় পৌঁছায়, কি হয়? ভারসাম্য অবস্থায় পৌঁছায়। আচ্ছা, আশার মন খারাপ, সবাই একটু কান্দো। আশার মন খারাপ, সবাই একটু আশাকে আরো জোর করে কান্না করো, ঠিক আছে? আশাকে কান্না করো, তোমরা কান্না করিও না। তাহলে চাহিদা এবং যোগানের যে ভারসাম্য, এটাকে বলা যেতে পারে মিলন অবস্থা, ঠিক আছে? যেখানে চাহিদা এবং যোগান কি হয়? পরস্পরের সাথে মিলিত হয়, সেটাকে আমরা বলি ভারসাম্য। তাহলে একটা নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান কি হয়? মিলিত হয়। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, ও জাতক প্রয়নিশি যে আছে কালো শশী, ও জাতক প্রয়নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। তো আমরা পড়তেছিলাম কি? আমরা পড়তেছিলাম মিলন। কার মিলন? চাহিদা এবং যোগানের মিলন। তোমাদের মিলন না ভাইয়া, তোমাদের মিলন না। তোমরা যারা খুশি হয়ে গেছো যে ভাইয়া আমাদের মিলনের গান গাচ্ছে, না ভাইয়া, সরি, আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাদের মিলনের গান গাচ্ছি না, আমি গাচ্ছি চাহিদা এবং যোগানের মিলনের গান। অতএব এখানে চাহিদা এবং যোগান মিলিত হয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছায়। কোথায় পৌঁছায়? ভারসাম্য অবস্থায় পৌঁছায়। তো আমরা এখানে ভারসাম্য অবস্থার কথা বলতেছিলাম। এই হচ্ছে আমাদের অধ্যায়ের সামারি। আমাদের এখানে যোগান স্থিতি স্থাপকতা আছে, ঠিক চাহিদা স্থিতি স্থাপকতার মতোই, ঠিকই চাহিদা স্থিতি স্থাপকতার মতোই। তো আমাদের আসলে এখানে কি জানতে হয়? কোন কোন টপিকসগুলো আসে? আচ্ছা, কোন কোন টপিকসগুলো আসে? তাহলে এই যে টপিকসগুলো আসে, এই টপিকসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, আমরা একটু প্রশ্নের মাধ্যমে উত্তর করার চেষ্টা করব। অর্থাৎ প্রশ্নগুলো আসলে কি হয়ে থাকে। প্রথমে এখানে আমাদের একটা দ্রব্য দিছে, যে বলছে যে এক্স দ্রব্য। কোন দ্রব্য? ধরো এক্স দ্রব্য, ধরো যে কদু, ধরো যে লাউ, দ্রব্যটা হচ্ছে লাউ, হ্যাঁ, লাউ, কদু। ও লাউয়ের আগায়ও খাইলাম, ডগায়ও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, ও স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। এখানে এক্স ধরো যে লাউ, ঠিক আছে, লাউ, এক্স হচ্ছে লাউ মানে কদু, লাউ মানে কদু, লাউ মানে কি? কদু। ওকে, তাহলে এক্স দ্রব্য হচ্ছে লাউ। এই লাউ এর বলছে যে দ্রব্যের একক তুমি যথাক্রমে ভোগ করছো 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, অর্থাৎ 5টা কদু তুমি খাইছো, ঠিক আছে?
ফলে মোট উপযোগ যথাক্রমে তুমি কত কত পাইছো বলছো যথাক্রমে মোট উপযোগ পেয়েছো 15, 25, 30, 30, 25 এইগুলা তুমি ইউটিল পাইছো মানে উপযোগ পাইছো কি পাইছো উপযোগ পাইছো কি পাইছো বলো তো উপযোগ পাইছো হ্যাঁ উপযোগ পাইছো হ্যাঁ উপযোগ পাইছো ওকে তো এই উপযোগগুলা তুমি পাইছো খুব সুন্দর উপযোগগুলা দেখতেও ভালো লাগতেছে আমি কদু খাইছি কদু থেকে এতগুলো উপযোগ পাইছি হ্যাঁ এই উপযোগগুলা যে তুমি পাইছো এই উপযোগগুলার এখানে কথা বলছে আচ্ছা প্রশ্ন আমাদের কি বলছে বলছে ঢাল কাকে বলে ঢাল কাকে বলে বলছে ঢাল হচ্ছে একটা অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের কারণে সাধারণ পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় এর অনুপাতকেই ঢাল বলে কি বলে ঢাল বলে এটা হচ্ছে সংজ্ঞা এটা কি সংজ্ঞা আমি যখন ঢাল নির্ণয় করব কি নির্ণয় করব ঢাল নির্ণয় করব ঢাল সমান হবে ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র এটা কিসের নির্ণয়ের সূত্র ঢাল নির্ণয়ের সূত্র তো বিস্তারিত জানানোর জন্য অবশ্যই FRB 3.1 কোর্স অবশ্যই 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 এটা তোমাকে মানে এনরোল করতেই হবে FRB 3.1 কোর্স FRB 3.1 কোর্সে কি কি আছে ভাইয়া FRB 3.1 কোর্সে মানবিক বিভাগের A to Z প্রতিটা কোর্স মানে ফাদা ফাদা করে দিবে ফাদা ফাদা করে দিবে এই যে আমাদের তৌফিক ভাইয়া মানে জোস আমাদের সাব্বির ভাইয়া মানে কিউট বয় মানে কিউট মানে এটা মানে এটার কোনো মানে কমতি নাই ঠিক আছে আর ম্যাডামরা তো তোমাদের জন্য একদম চকলেট ঠিক আছে মানে চকলেট যেভাবে তোমরা একদম মানে সেইভাবে তোমরা পছন্দ করো মানে ঠিক সেমভাবে চকলেট ইস্টার ম্যাম ঝিনুক ম্যাম আমাদের স্বর্ণালী ম্যাম ঠিক আছে আমাদের আরেকটা চকলেট বয় আছে সেটা হচ্ছে আমাদের নাসির ভাইয়া হ্যাঁ এরপরে যদি তোমাদের আমি আমাদের কম্বো কোর্সের কথা বলি বাংলা ইংরেজি আইসিটিতে আমাদের সবার মানে কন্যা রাশি ভাইয়া হচ্ছে জাহিদ ভাইয়া আমাদের হৃদয়ের টুকরা ভাইয়া হৃদয় ভাইয়া এছাড়া আমাদের বনি ভাইয়া পাবেল ভাইয়া তো মুক্তি মানে বিশারদ মানে সব কিছু ওকে এভরিথিং ঠিক আছে তোমাদের হচ্ছে এগুলো তোমাদের লাগবেই মাস্ট বি লাগবে তোমাদের মানে চিল মুডে পড়াশোনার জন্য আমাদের প্ল্যাটফর্ম বেস্ট তোমরা যুক্ত হয়ে যাও বান্ডেল কোর্স 2490 তোমরা কম্বো কোর্সের জন্য 1490 আর মানবিক বিভাগ মানে আমরা যারা আছি আমার কথা বাদ দাও আমি ধরো যে লাইনে নাই ঠিক আছে বাদ বাকি সব টিচার লাইনে আছে তো তাদের লাইনে যদি তোমরা একটু চিন্তা করো 1490 টাকা আর এই যে 36 ঘন্টার মধ্যে যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত টাকা আরো 10% ডিসকাউন্ট তো মিস করবা না তোমরা তো এইখানে তোমাদের বলছে যে ঢাল কাকে বলে তাহলে ঢালের সংজ্ঞা আমি বলছি বলছে মানে উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কিভাবে সম্পর্কিত অর্থাৎ উপকরণের দামের সাথে যোগানের সম্পর্ক কিভাবে সম্পর্কিত তাহলে ওই যে দাম যত বাড়ে যোগান তত কি হয় যোগান তত বৃদ্ধি পায় অর্থাৎ দাম বাড়লে যোগান বৃদ্ধি পায় তাহলে দাম এবং উপকরণের যে সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক কেমন সম্পর্ক সমমুখী সম্পর্ক আচ্ছা FRB-তে কি আছে ভাইয়া আমাদের FRB-তে কি নেই হ্যাঁ আমাদের FRB-তে কি নেই এইটা হচ্ছে প্রশ্ন গুড দ্যাটস গুড গার্ল কে এটা বলেছে কে বলেছে তান্নি বলেছে দ্যাটস গুড গার্ল ইউ আর অ্যাবসলিউটলি রাইট এরপরে কি বলা যেতে পারে এরপরে হচ্ছে এই যে ভুলে গেছি কি জানি বলতে চাইছি আচ্ছা যাই হোক যদু মধু কদু একটা বলতে চাইছিলাম ওকে এরপর কি বলছে উপরোক্ত সূচির ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো কি করো উপরোক্ত সূচির ভিত্তিতে আমাকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলছে কি রেখা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলছে তাহলে এইখান থেকে আমার মোড উপযোগ দেওয়া আছে কি দেওয়া আছে মোড উপযোগ তাহলে আমাকে কি বের করতে হবে প্রান্তিক উপযোগ বের করতে হবে তাহলে 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক আমার এখানে মোড টিইউ এটা হচ্ছে কিউ এটা হচ্ছে টিইউ আর এখান থেকে এমইউ বের করতে হবে তাহলে আমার 1 এককে ছিল কত 1 এককে ছিল 15 2 এককে ছিল 25 3 এককে 30 4 এককে 30 5 এককে 25 এখন আমি কিভাবে বের করব আমাকে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করে করে বের করতে হবে প্রথমে যা ছিল তাই এমইউ এরপরে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে কত হবে 10 এরপরে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে কত হবে 5 এরপরে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে কত হবে 0 এরপরে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে হবে -5 তাহলে এইটা হচ্ছে আমার এমইউর সূচি তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে রেখা অঙ্কন করতে হবে তাহলে নিচের দিকে কি নিবা নিচের দিকে নিবা কিউ আর উপরের দিকে নিবা এমইউ তাহলে কিউ কি কিউ হচ্ছে 1 2 3 4 5 তাহলে 1 2 3 4 5 তাহলে এখানে কি আছে এখানে ধরো 5 এখানে ধরো আচ্ছা 10 এখানে ধরো 15 এখানে ধরো 20 নিচেও ধরো -5 এখানে -10 নিচো এটা 0 এটা কি 0 এবার দেখো যখন 1 একক তখন প্রান্তিক কত তখন প্রান্তিক 15 তাহলে প্রান্তিক 15 একে 15 একে হচ্ছে 15 যখন 2 একক তখন কত 2 এককে 10 যখন 3 একক তখন
5, যখন 4 একক তখন 0, যখন 5 একক তখন -5, তাহলে এই যে রেখাটা এইটা হচ্ছে তোমার এমইউ রেখা। এটা কি রেখা? এমইউ রেখা। এটা কি রেখা? এমইউ রেখা। এটা কি রেখা? এমইউ রেখা। আচ্ছা, এত কম মানুষ কেন? এত কম মানুষ কেন? এত কম মানুষ কেন? কেন কম এত? তোমরা জানো কেন এত কম? 85 জন স্টুডেন্ট দেখতেছো, তোমরা শেয়ার দিচ্ছ না, তোমরা মেনশন দিচ্ছ না, এজন্য কম মানুষ। এটার জন্য দায়ী তোমরা। আমি মানবো না, আমি তোমাদের নামে অবজেকশন দিব, ঠিক আছে? এরপরে কি আছে? এরপর হচ্ছে বুঝো উপরোক্ত মোড উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সূচির আলোকে ব্যাখ্যা করো। কিসের আলোকে? সূচির আলোকে ব্যাখ্যা করো। অবশ্যই তোমাকে এখানে সম্পর্ক দেখাতে হবে। কি দেখাতে হবে? সম্পর্ক দেখাতে হবে। তাহলে সম্পর্ক এখানে আসলে কি আছে দেখো, সম্পর্ক এখানে আসলে কি আছে। এখানে হচ্ছে কিউ, এখানে টিইউ, এখানে এমইউ, এখানে এমইউ, তাই না? তাহলে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। 1 এককে কত ছিল? 15, 2 এককে 25, 3 এককে 30, 4 এককে 30, 5 এককে 25। এবার দেখো এখানে হয়েছে কত? 15, তারপরে হয়েছে কত? 10, 5, 0, -5। তো দেখো যখন মোড উপযোগ বৃদ্ধি পাইছে, এখানে সম্পর্ক হচ্ছে মোড উপযোগ যখন বৃদ্ধি পাইছে, প্রান্তিক উপযোগ তখন কমছে। মোড উপযোগ যখন সর্বোচ্চ হয়েছে, প্রান্তিক উপযোগ তখন 0 হয়েছে। কি হয়েছে? 0। মোড উপযোগ যখন কমছে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়েছে। অর্থাৎ এই 3টা সম্পর্ক তোমার এখান থেকে বর্ণনা করতে হবে। কয়টা সম্পর্ক? 3টা সম্পর্ক এখান থেকে তোমাকে বর্ণনা করতে হবে। কয়টা সম্পর্ক? 3টা সম্পর্ক এখান থেকে বর্ণনা করতে হবে। তো এই জিনিসগুলো এখানে তোমাদের উত্তর করে দেওয়া আছে, চিত্রগুলো দেওয়া নাই, চিত্রগুলো আমি তোমাদের ধরে ধরে বুঝাইলাম, ঠিক আছে? এরপরে 3 নম্বরে আসলে তোমাদের এখানে কি চাইছে? 3 নম্বরে কি প্রশ্ন করছে? বলছে দ্রব্যের দাম পি যথাক্রমে 10, 20, 30 হলে ওই দ্রব্যের চাহিদা যথাক্রমে 300, 200 এবং 100 হয়, এবং যোগানের পরিমাণ ওই সময় যোগানের পরিমাণ 100, 200, 300 হয়। কি হয়? 100, 200, 300 হয়। এটা যদি তোমাদের আমি সূচি করে দেখাই, কি করে দেখাই? সূচি করে দেখাই, তাহলে এরকম সূচিটা হচ্ছে এরকম। এটা হচ্ছে পি 10, 20, 30, এটা হচ্ছে কিউডি আর এটা হচ্ছে কিউএস। তো কিউডি হচ্ছে কত? কিউডি হচ্ছে 300, 200, 100। অতএব চাহিদা, দাম যখন বৃদ্ধি পায় চাহিদা তখন কমে যায়। যোগান কি হয়? দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। এটা হচ্ছে 100, 200 আর 300, ঠিক আছে? তাহলে এটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের সূচিতে দেওয়া আছে। এবার বলছে যে চাহিদা সংকোচন কি? চাহিদা সংকোচন কি? চাহিদা সংকোচন কাকে বলে? চাহিদা সংকোচন কাকে বলে? ভাইয়া আমার আইডিতে শেয়ার করা যাচ্ছে না, মেনশন দাও, মেনশন দিতে থাকো। আচ্ছা, চাহিদা সংকোচন কি? চাহিদা সংকোচন আমি তোমাদের চিত্রের মাধ্যমে বোঝাই, ঠিক আছে? চিত্রের মাধ্যমে বোঝাই। দেখো এই দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায় এবং দাম কমে গেলে চাহিদা বৃদ্ধি পায়। এটা হচ্ছে কিউডি, এটা হচ্ছে দাম। দেখো দাম যখন 5 টাকা তখন চাহিদা ধরো 20 একক। কত একক? 20 একক, মানে চাহিদা বৃদ্ধি পাইছে। দাম যখন বেড়ে 10 টাকা হয়, চাহিদা কমে যে কত একক হয়? 10 একক হয়ে যায়। কত একক? 10 একক। এই যে দাম বৃদ্ধির কারণে চাহিদা কমে যাওয়া, চাহিদা হ্রাস পাওয়া, এটাকেই বলা হয় চাহিদা সংকোচন। কি বলা হয়? চাহিদার সংকোচন বলা হয়। কি বলা হয়? চাহিদার সংকোচন বলা হয়। আচ্ছা, এমএসটি রাজি আক্তার ঋতু বলছে রংপুরের কে কে আসো? হাত তুলো, হাত তুলো, হাত তুলো। জিলাপি দেওয়া হবে। আমাকে দাও, আমি জিলাপি খাবো। আমাকে দাও, আমি জিলাপি খাবো, নাহলে আমি ক্লাস নেব না। আমাকে জিলাপি দাও। আমি সত্যি সত্যি কইছি, আমি চলে যাবো, আমি ক্লাস নিব না। ওকে, তো এখানে কি বলছে? দাম বৃদ্ধি পেলে, কি বৃদ্ধি পেলে? দাম বৃদ্ধি পেলে, যখন দাম বৃদ্ধি পায় চাহিদা কমে যায়, চাহিদা হ্রাস পায়, চাহিদা হ্রাস পায়। এই যে চাহিদা হ্রাস পাওয়া, এটা কি বলা হয়? চাহিদার সংকোচন। এটা কি বলা হয়? চাহিদার সংকোচন বলা হয়। কি বলা হয়? চাহিদার সংকোচন বলা হয়।
ওকে, এরপরে কি বলছে? এবার বলছে যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? যোগান রেখা কি সর্বদা সর্বদা ডান দিকে কি ঊর্ধ্বগামী হয়? হ্যাঁ, যোগান রেখা সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কারণ দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি পেলে কি হয়? যোগান বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি পেলে কি হয়? যোগান বৃদ্ধি পায়। কি হয়? যোগান বৃদ্ধি পায়। তাহলে দাম বৃদ্ধি পাইলে যোগান বৃদ্ধি পায়, এই জন্য ডান দিকে সবসময় ঊর্ধ্বগামী হয়। এবার বলছে উদ্দীপকের তথ্যের আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রের আলোকে বর্ণনা করো। কিসের আলোকে? চিত্রের আলোকে বর্ণনা করো। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? চিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এরকম চিত্র আসবে। কিরকম আসবে? চাহিদা এবং যোগান এই দামে, কত দামে বলছে, কত দামে ভারসাম্য হয়েছে? 20 টাকা দামে। কত টাকা দামে? 20 টাকা দামে। ঠিক আছে, এই দামে এখানে ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। কত নম্বর অবস্থায় পৌঁছাবে? ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। 20 টাকা দামে 200 একক। কত একক? 200 একক কিউ। 200 একক এখানে হবে। তাহলে এই ভারসাম্য দামে কি হবে? ভারসাম্য হবে। ওকে, এরপরে কি বলছে? 10 টাকা ও 30 টাকায় দাম বাজারে কি প্রভাব পড়বে? অর্থাৎ বাজারের পরিস্থিতি মন্তব্য করো। যখন দাম 10 টাকা তখন কি হবে? তখন যোগান কমে যাবে, চাহিদা বৃদ্ধি পাবে। কারণ দাম কমলে চাহিদা বাড়ে, যোগান কমে। যোগান কমে, দাম কমলে চাহিদা বাড়ে, যোগান কমে। তাহলে এখানে আমার কি থাকবে? আমার দ্রব্যের ঘাটতি থাকবে। দ্রব্যের ঘাটতি থাকবে। ফলে কি হবে? ওই যে যখন দ্রব্যের যখন শর্টেজ থাকবে, দ্রব্যের যখন ঘাটতি থাকবে, অতিরিক্ত যখন চাহিদা থাকবে, ওইটার দাম বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধি পাবে, আবার পুনরায় ভারসাম্য অবস্থায় পৌঁছাবে। আবার যদি 30 টাকা দাম হয় তখন যোগান বেশি হবে, চাহিদা কমে যাবে। যোগান বেশি হবে, চাহিদা কমে যাবে। তখন কি হবে? তখন আবার এই যে যোগান বেশি, চাহিদা কম, তখন অতিরিক্ত দ্রব্য থেকে যাবে। কি হবে? সারপ্লাস দ্রব্য থাকবে। কি থাকবে? সারপ্লাস দ্রব্য থাকবে। অর্থাৎ তোমার চাহিদা কম থাকার কারণে তখন ওই চাহিদা বৃদ্ধি করার জন্য ওই দ্রব্যের দাম কমে যাবে। কি হবে? দাম কমে যাবে, আবার ভারসাম্যে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? ভারসাম্যে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? ভারসাম্যে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? ভারসাম্যে পৌঁছাবে। অবশ্যই অবশ্যই আবার ভারসাম্যে পৌঁছাবে। ওকে, এগুলো এখানে দেওয়া আছে। আলোচনা আলোচনা আলোচনা। আচ্ছা ভাইয়া, এখানকার স্পেশাল সাজেশন দেন না। স্পেশাল সাজেশনে কি কি আসবে, কি কি জানতে হবে, কি কি পড়তে হবে ভাইয়া? অনেকেই প্রশ্ন করে, ভাইয়া একটু সাজেশন দেন না ভাইয়া, আমি একটু ভালো করে পড়াশোনা করবো ভাইয়া, আমার তো পড়াশোনা হচ্ছে না ভাইয়া, একটু সাজেশন দেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তোমাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে আসছি ভাইয়া। স্পেশাল সাজেশনে কি কি পড়তে হবে ভাইয়া? স্পেশাল সাজেশনে এই অধ্যায়ে পড়তে হবে আমাকে এই যে মোড এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। মোড এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। মোড উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করা যায় সূচি থেকে। মোড উপযোগ, প্রান্তিক উপযোগ আমি একটু আগেও বের করে দেখাইছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি খুবই 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 গুরুত্বপূর্ণ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়? খ নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। কাল্পনিক রেখা থেকে সূচি খ নাম্বারের জন্য আসতে পারে। রেখার ঢাল নির্ণয় খ গ এর জন্য আসতে পারে। এই চাহিদা স্থিতিস্থাপকতা মাস্ট বি আসবে, যোগান স্থিতিস্থাপকতা মাস্ট বি আসবে, এবং এদের মধ্যে পার্থক্য এবং ভারসাম্য এবং কি ভারসাম্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে কাল্পনিক রেখা, সূচি, ভারসাম্য, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এখানে উপযোগ মাস্ট বি, উপযোগ মাস্ট বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট বি। ঠিক আছে, এই কয়টা টপিকস তোমরা খুব ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা। এখান থেকে 2 সেট কমন পাবা। কয় সেট পাবা? 2 সেট কমন পাবা। কয় সেট পাবা? 2 সেট কমন পাবা। কয় সেট? 2 সেট। মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি। এই কয়টা টপিকস তোমরা পড়বা, 2 সেট পাবা ইনশাল্লাহ। কয় সেট পাবা? 2 সেট তোমরা পাবা ইনশাল্লাহ। কয় সেট? 2 সেট। কয় সেট? 2 সেট। চিকন ধুতি খানি পরিতে নাই জানি, না জানি বন্দিতে কেশ, না জানি বন্দিতে কেশ, না জানি বন্দিতে কেশ। ওকে, এখানে আমাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় আছে। কি আছে? তৃতীয় এবং চতুর্থ অধ্যায় আছে। কোন অধ্যায়? তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় কোন অধ্যায়? তৃতীয় আচ্ছা, সানু ভাইয়া নাকি আশাদের রংপুরে থাকে, কিন্তু রংপুরের ভাষায় তো কথাই বলে না।
আচ্ছা ভাইয়ারা হচ্ছে যখন রংপুরের ভাষায় কথা বলবে, এখানে হচ্ছে সবাই আছে, যখন রংপুরের ভাষায় কথা বলবো আঞ্চলিক ভাষায়, তখন তো আর সবাই বুঝবে না, আমরা তো বাহে মুলুকের দেশ, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে বলছে যে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের এখানে চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্ন আছে, কি আছে? চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্ন আছে। তো এখান থেকে আমরা একটু উত্তর করার চেষ্টা করি। কি করার চেষ্টা করি? উত্তর করার চেষ্টা করি। ধরো এটা একটা চিত্র, আর একটু উপরে দিই, এটা এম আর ইকুয়াল এ আর ইকুয়াল পি, এনে পি, হ্যাঁ, এনে কিউ, এটা এসি, এটা কি এসি, এটা হচ্ছে আমার ধরো যে এটা এফ বিন্দু, এটা ই বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে আমার চিত্র, এটা কি আমার চিত্র, এটা কি আমার চিত্র। একটু ভালো করে খেয়াল করো, এটা 4 অধ্যায়, এটা কোন অধ্যায়? এটা হচ্ছে 4 অধ্যায়। কোন অধ্যায়? 4 অধ্যায়। তো এখানে আমাকে বলছে যে এটা হচ্ছে আমার চিত্র, এটা কি আমার চিত্র। এই চিত্র থেকে আমাকে প্রশ্ন করছে যে মনবসনী বাজার কি? মনবসনী বাজার হচ্ছে একজন ক্রেতার বাজার। কয়জন ক্রেতার বাজার? একজন ক্রেতার বাজার। কয়জন ক্রেতা? একজন ক্রেতার বাজার। তাহলে একজন ক্রেতার বাজারকে আমরা মনবসনী বাজার বলি। কি বলি? মনবসনী বাজার বলি। ওকে, একচেটিয়া কারবারি কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে? একচেটিয়া কারবারি মানে আমাদের যে মনোপলি বাজার আছে, এটা কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে? কেন করে? বলছে মনোপলি বাজারে একজন বিক্রেতা থাকে, বিক্রেতা যেভাবে ইচ্ছা বিক্রি করার ইচ্ছা পোষণ করে, ঠিক সেভাবেই কি করে? বিক্রি করে, ঠিক সেভাবে বিক্রি করে। ভাই শেয়ার করে আইডি সাসপেন্ড হয়েছে, তাও অন্য আইডি খুলে শেয়ার করতেছি, তাও একটা টি শার্ট দেন না। আচ্ছা আচ্ছা, ই ভারসাম্য বিন্দু না, ভারসাম্য বিন্দু এফ, এটা হচ্ছে এফ। এখানে আমার প্রশ্ন এফ বিন্দু করছে দেখে আমি এইটাতে এফ লিখছি, ঠিক আছে। ভারসাম্য বিন্দু হচ্ছে এফ, এইটা ভারসাম্য বিন্দু। এখানে আমরা মুনাফা নির্ণয় করতেছি ই বিন্দুতে। কোন বিন্দুতে? ই বিন্দুতে আমরা মুনাফা নির্ণয় করতেছি। আচ্ছা, এখানে বলছি একচেটিয়া কারবারকে তাহলে কিভাবে বিস্তার করে? তাহলে একচেটিয়া কারবার একজন বিক্রেতা নির্ধারণ করে যে কিভাবে সে দাম নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ যদি বেশি বিক্রি করতে চায় তাহলে দাম কমায় দেয়, যদি কম বিক্রি করতে চায়, অধিক মুনাফা লাভ করতে চায়, তাহলে দাম বৃদ্ধি করে দেয়। কি করতে দেয়? বৃদ্ধি করে দেয়। কি করে? দাম বৃদ্ধি করে দেয়। ওকে, এরপরে এখানে আমাদের পরের প্রশ্ন বলছে যে উদ্দীপকে প্রদর্শিত ফার্মটি থেকে মুনাফা নির্ণয় করো। কি করো? মুনাফা নির্ণয় করো। এবার ধরো এখানে দেওয়া আছে কিউ, এখানে কি আছে? কিউ দেওয়া আছে। এখন যদি তোমাকে মুনাফা নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে? মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে মুনাফা নির্ণয় করতে পারবা? মুনাফা নির্ণয় করতে পারবা? আচ্ছা, মুনাফা কিভাবে নির্ণয় করবা? মুনাফা কিভাবে নির্ণয় করা হয় এটা আমাকে আগে জানতে হবে। মুনাফা আমরা মুনাফা সমান জানি টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস টিসি। টিআর কিভাবে পাওয়া যায়? বলছে এআর এর সাথে যদি কিউ গুণ করা যায়, কি করা যায়? কিউ গুণ করা যায়, তাহলে কি পাওয়া যায়? টিআর পাওয়া যায়। টিসি কিভাবে পাওয়া যায়? বলছে এসির সাথে যদি কিউ গুণ করা যায় তাহলে টিসি পাওয়া যায়। কি পাওয়া যায়? টিসি পাওয়া যায়। তাহলে আমার এই দুটো গুণ করলে আমি কি পাবো? মুনাফা পাবো। তাহলে এখানে দেখো এআর কোথায়? এআর হচ্ছে এই বিন্দুতে, মানে এই পি বিন্দুতে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। এখানে আছে আমার এম আর ইকুয়াল এ আর ইকুয়াল পি, এ আর ইকুয়াল পি। তাহলে এই পিটা হচ্ছে আমার এআর আর কিউ হচ্ছে এইটা। তাহলে পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ, আমি এখানে পি ইন্টু কিউ বা এ আর ইন্টু কিউ যদি দেই তাহলে আমার এই পুরো আয়তক্ষেত্রটা পাওয়া যাচ্ছে পি জিরো কিউ এফ, পি জিরো কিউ এফ। তাহলে পি জিরো কিউ এফ, এই পুরা আয়তক্ষেত্রটা। এরপরে এসির সাথে যদি আমি কিউ গুণ করি, কি গুণ করি? কিউ গুণ করি। এসি মানে কি? এই ই বিন্দুতে এসি, তাহলে এইটা হচ্ছে আমার পিসিটা হচ্ছে এসি, পিসিটা হচ্ছে আমার এসি। আর কিউ যদি গুণ করি তাহলে আমি ছোট আয়তক্ষেত্রটা পাবো। তাহলে পিসি জিরো কিউ ই, তাহলে পিসি জিরো কিউ ই, এইটা হচ্ছে আমার কি? ছোট আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্র, এটা যদি আমি পুরো আয়তক্ষেত্রটা থেকে বিয়োগ করি তাহলে কোনটুকু থাকে? এই আয়তক্ষেত্রটা থাকে। কোনটা থাকে? এই আয়তক্ষেত্রটা আমার থাকে। তাহলে এইটা হচ্ছে আমার মুনাফা। এটা কি? এটা হচ্ছে আমার মুনাফা। তাহলে আমার মুনাফা কি? আমার মুনাফা হচ্ছে পি পিসি ই এফ,
এইটা হচ্ছে আমার মুনাফা। এটা কেমন মুনাফা? এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা? অস্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা? অস্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা? অস্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা? অস্বাভাবিক মুনাফা। এবার আমার ঘ নাম্বার প্রশ্ন করছে। কি নাম্বার প্রশ্ন করছে? ঘ নাম্বার প্রশ্ন করছে যে উদ্দীপকে এসি রেখা, কি রেখা? এসি রেখা এফ বিন্দুতে স্পর্শ করলে মুনাফা কি রকম পরিবর্তন হবে। অতএব এই এসি রেখা ই বিন্দুতে না যেয়ে যদি এফ বিন্দুতে আসে, মানে এই রেখাটা এখানে যদি শিফট করে, কি করে? এখানে যদি শিফট করে, অতএব এসি এখানে চলে আসছে। এবার এই এসি কোথায় শিফট করছে? এখানে, মানে এখানে যদি আসে তাহলে আমার কি হবে? মুনাফা কেমন হবে? তাহলে আমার মুনাফা হবে স্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা? স্বাভাবিক। অর্থাৎ টি আর মাইনাস টিসি, এখানে আমি কি পাবো? এখানে আমি পি ইন্টু কিউ মাইনাস পি ইন্টু কিউ পাবো, মানে এখানে শূন্য আসবে। শূন্য মানে কি? স্বাভাবিক মুনাফা। শূন্য মানে স্বাভাবিক মুনাফা। কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। তাহলে এই এসি রেখা যদি এফ বিন্দুতে স্পর্শ করে তাহলে মুনাফা হবে স্বাভাবিক। মুনাফা হবে কি? স্বাভাবিক। মুনাফা কি হবে? স্বাভাবিক হবে। এই লস হবে কে বলছে রে? রুমানা ইসলাম তিশা। লস হবে ক্লাস না করলে। যদি ক্লাস না করো, চলে যাও, ঘুমাও, তাহলে লস হবে। কিন্তু এইখানে স্বাভাবিক মুনাফা হবে। অর্থাৎ এইখানে যেখানে আয় হয়েছে, অর্থাৎ এ আর এম আর যেখানে, ঠিক সেখানেই ব্যয় হয়েছে। ঠিক সেখানেই ব্যয় হয়েছে। কি হয়েছে? ঠিক সেখানেই ব্যয় হয়েছে। তাহলে মুনাফা হবে কি? মুনাফা হবে স্বাভাবিক। মুনাফা কি হবে? মুনাফা হবে স্বাভাবিক। अगर तुम साथ हो तेरी नजरों मेरी सपने। ওকে, তো এখানে বলছে আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে মোট উৎপাদন কিউ যথাক্রমে 1 2 3 4 এক হলে, অতএব এই যে আমার যে উৎপাদনগুলো দেওয়া আছে, উৎপাদনের একক কিউ দেওয়া আছে 1 2 3 4 5 একক হলে উৎপাদন ব্যয় টিভিসি যথাক্রমে 4 10 14 30 50 টাকা এবং টিএফসি 10 টাকা। টিএফসি কত? 10 টাকা। কত টাকা? টিএফসি হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে 3 অধ্যায়ের প্রশ্ন। কয় অধ্যায়ের প্রশ্ন? 3 অধ্যায়ের প্রশ্ন। কয় অধ্যায়? 3 অধ্যায়ের প্রশ্ন। 3 অধ্যায়, তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এখানে বলছে কি আমার উৎপাদন, মোট উৎপাদন যথাক্রমে 1 2 3 4, আমার টিভিসি এত এবং টিএফসি এত। এটা যদি আমরা সূচির মাধ্যমে দেখি, কিসের মাধ্যমে? উৎপাদন সূচির মাধ্যমে দেখি, উৎপাদন ব্যয় সূচির মাধ্যমে, তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে টিভিসি, এটা হচ্ছে, আচ্ছা আগে টিএফসি দিতে হয়, টিএফসি, আর এখানে হচ্ছে টিভিসি। ঠিক আছে, এদিকে আমরা আচ্ছা আরেকটা ঘর করে রাখি তাহলে সুবিধা হবে। কিউ টিএফসি টিভিসি, এখানে টিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। ঠিক আছে, ওকে। তো এখানে আমার বলছে 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক। ঠিক আছে, উৎপাদন দেওয়া আছে। তো টিএফসি সবসময় 10, সবসময় 10। টিএফসি মানে ফিক্সড। আমার স্বল্পকালে 2 ধরনের ব্যয় হয়। স্বল্পকালে কয় ধরনের ব্যয় হয়? 2 ধরনের ব্যয় হয়। কয় ধরনের? 2 ধরনের ব্যয় হয়। আচ্ছা, रोशनी বলছে हम आपके साथ है। হ্যাঁ, आप साथ मेरे साथ है। ওকে, তো আমরা এখানে উৎপাদন এবং উৎপাদন ব্যয় ও আয় পড়তেছি। আমরা তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়, এই অধ্যায়টা একটু পড়তেছি। এখানে আমাদের আসলে কি পড়তে হয়? আমাদের এখানে পড়তে হয় উৎপাদনের উপকরণ। উৎপাদনের মৌলিক উপকরণ 4টা: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এগুলো খুব ভালো করে জানতে হয়। এবং এই উৎপাদন আসলে কেমন হয় বলছে উৎপাদন অপেক্ষক আমাকে জানতে হয়। উৎপাদন অপেক্ষক হচ্ছে
উৎপাদনের স্বাধীন চলকের সাথে বা উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক এটাকে উৎপাদন অপেক্ষক বলে। কি বলে? উৎপাদন অপেক্ষক বলে। ওই যে আমরা 4টা উপকরণ দেখছি, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এর মধ্যে বলছে যে ভূমি এবং সংগঠন সবসময় থাকে, কারণ এগুলোকে ছাড়া উৎপাদন করা সম্ভব না। তাহলে পরিবর্তন করা যায় শ্রম এবং মূলধন, শ্রম এবং মূলধন। এই শ্রম এবং মূলধনের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? শ্রম এবং মূলধনের উপর ভিত্তি করে 2 ধরনের উৎপাদন অপেক্ষক পাওয়া যায়। একটা হচ্ছে স্বল্পকালীন, একটা হচ্ছে দীর্ঘকালীন। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে একটা উপকরণ স্থির থাকে, বাকিগুলো পরিবর্তনীয় হয়। একটা উপকরণ স্থির থাকে, বাকিগুলা পরিবর্তনীয় হয়। আর দীর্ঘকালীন উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। তাহলে এখান থেকে আমি যখন উৎপাদন করি তখন উৎপাদনও আমার 2 ধরনের হয়, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন। তো স্বল্পকালীন উৎপাদনে একটা উপকরণ স্থির থাকে, একটা পরিবর্তন হয়। দীর্ঘকালীনের সবগুলো পরিবর্তন হয়। তাহলে আমরা যখন ব্যয় পড়ি উৎপাদন ব্যয়, তখন উৎপাদন ব্যয়ও 2 প্রকার হয়, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয়ে আমরা 2 ধরনের ব্যয় পাই, একটা হচ্ছে স্থির ব্যয় অর্থাৎ মোট স্থির ব্যয়, একটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। মোট স্থির ব্যয় মূলত স্থির উপকরণের জন্য হয়, পরিবর্তনীয় ব্যয় মূলত পরিবর্তনীয় উপকরণের জন্য হয়। তো এইখানে আমরা স্বল্পকালীন মোট ব্যয় বের করলে আমাকে কি দেওয়া আছে? টিএফসি এবং টিবিসি দেওয়া আছে। আমাকে প্রশ্ন কি করছে? বলছে উদ্দীপক থেকে এসি বের করো। কি বের করো? এসি বের করো। তাহলে এসি কিভাবে বের করা হয় বলো তো? এসি কিভাবে বের করা হয়? আচ্ছা, এসি বের করা হয় মূলত টিসি কে কিউ দিয়ে ভাগ করলে, টিসি কে কিউ দিয়ে, মানে টিসি বা এসটিসি কে কিউ দিয়ে ভাগ করলে এসি পাওয়া যায়। তাহলে আমাকে আগে কি নির্ণয় করতে হবে? আমাকে আগে টিসি নির্ণয় করতে হবে, মোট ব্যয় নির্ণয় করতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা দেওয়া আছে আমার 4, 10, 14, 30, 50। এখান থেকে আমাকে বের করতে হবে টিসি বের করতে হবে। টিসি সমান কি বলছে? এই টিসি বা এসটিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, মানে এই দুটার যোগফল। তাহলে এখানে কি পাচ্ছ তুমি? এখানে পাচ্ছ 14, আচ্ছা এগুলো 10, এখানে পাচ্ছ 14, এখানে পাচ্ছ 20, এখানে পাচ্ছ 24, এখানে পাচ্ছ 30, এখানে এখানে 40, এখানে পাচ্ছ 60, এখানে কত পাচ্ছ? 60। কত পাচ্ছ? 60। এবার এখান থেকে তোমাকে কি বের করতে হবে? এসি বের করতে হবে। কি বের করতে হবে? এসি। কিভাবে পাবা? এই যে তুমি এখানে ধরো এই দিকে নাও, এসি বের করো। তাহলে এই দিকে যদি তুমি এসি বের করো, এসি সমান কি? এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ, টিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে এইটাকে 1 দিয়ে ভাগ করো, 14। এসি হচ্ছে প্রথমটাতে 14। এবার তুমি 20কে 2 দিয়ে ভাগ করো, দেখো পাবা 10। কত পাবা? 10। এবার 24কে 3 দিয়ে ভাগ করো, পাবা 8। কত পাবা? 8। এবার 40কে 4 দিয়ে ভাগ করো, পাবা তুমি 10। কত পাবা? 10। এবার 60কে 5 দিয়ে ভাগ করো, পাবা তুমি 12। কি পাবা? 12। এখন এটা যদি তুমি চিত্র অঙ্কন করো তাহলে চিত্র কেমন হবে? চিত্র হবে এরকম ইউ শেপ। কি হবে? এরকম ইউ শেপ। এসি কি হবে? এসি হবে এরকম ইউ শেপ। কি হবে? এরকম ইউ শেপ হবে। কি হবে? এরকম ইউ শেপ হবে। আচ্ছা, এইচএসসিতে ইকোনমিক্স এক্সামের আগে 16 দিন গ্যাপ আছে, একদম পুরো 2টা বই আবার পড়া যাবে? হ্যাঁ, একদম পুরো 2টা বই পড়া যাবে। ওই যে 16 দিন যে কোন হালে যাবে, কোন দিকে যাবে তুমি খেয়ালই করতে পারবা না, ঠিক আছে? এরপরে হচ্ছে অন্যান্য সাবজেক্টে চাপ থাকবে, অন্যান্য সাবজেক্টের ইয়া থাকবে। আচ্ছা ভাইয়া, এই ক্লাস কবে শেষ হবে? ঘুম ধরছে। আহারে ঘুম রে আমার সোনা পাখি রে, ঘুম আসে রে, ঘুমায় 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 বাবু সোনা ঘুমায়। ওকে, এরপর কি বলছে? এরপর বলছে উদ্দীপকের সাহায্যে এসি এবং এমসি কি করো? বের করো। অর্থাৎ ওইখান থেকে আমরা যেমন এসি বের করতে পারছি, ঠিক সেমভাবে আমাদের ওই টিসি থেকে এমসি বের করতে হবে। কি করতে হবে? এমসি বের করতে হবে। এমসি আমরা কিভাবে পাই? এমসি আমরা মূলত টিসিকে বিয়োগ করে করে পাই। কি করে পাই? টিসিকে বিয়োগ করে করে পাই। অর্থাৎ টিসি যেটা আমরা পাইছি, ওই টিসি আমরা কত পাইছিলাম? 14, তারপরে কত? 20, 24, 40, 60। এখন এইটা থেকে আমি যখন এমসি বের করব, কি বের করব? এমসি প্রথমে যা আছে তাই, পরেরটাতে কত? বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত? এখানে হচ্ছে আমার 6, এরপরে 4, এরপরে কত? দেখো এমসি এরপরে কত? এরপরে যদি আমি করি, এখানে আসে আমার 24, এখানে আসে 16, ঠিক আছে? এরপরে 20, এরপরে কত আসে? 20। তাহলে এই এমসি রেখার আমার কেমন হবে? এসি
এবং এমসি, এসি এবং এমসি প্রায় একইভাবে আমার এখানে থাকবে। এসি এবং এমসি, এটা হবে এমসি, এটা হবে এসি, এরকমই রেখাটা হবে। অতএব এদের সম্পর্ক হবে যখন এসি এবং এমসি, অর্থাৎ প্রথম দিকে এসি এবং এমসি দুটাই কমতে থাকবে। এসি যখন সর্বনিম্ন পর্যায়ে আসবে তখন এমসি রেখা এসি রেখাকে ছেদ করবে এবং এরপরে এই দুটায় এসি এবং এমসি বৃদ্ধি পাবে, তবে এসি অপেক্ষা এমসি বেশি হারে বৃদ্ধি পাবে। দেখো এইটা বেশি হারে বৃদ্ধি পাইছে। এখন এখান থেকে যদি আমি কি বের করি, এসি বের করে তোমাদের দেখাই, তাহলে এটা হচ্ছে কিউ, এটা 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক ছিল। এখান থেকে আমরা কি পাইছিলাম, আমরা এসি পাইছিলাম, তাই না? এখানে পাইছিলাম 14, এখানে পাইছিলাম 10, 14, 10, এখানে কত পাইছিলাম, এখানে পাইছিলাম আমরা 8, এখানে কত পাইছিলাম, এখানে পাইছিলাম আমরা 10, এখানে পাইছিলাম আমরা 12। দেখো এটা কম হারে বৃদ্ধি পাচ্ছে। কি হারে বৃদ্ধি পাচ্ছে? কম হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এমসি অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো এটাও কমছে, এটাও কমছে। এরপরে যখন এটা বৃদ্ধি পাইছে, এটা 8 থেকে 10, 10 থেকে 12, কিন্তু এটা দেখো 4 থেকে 16, 16 থেকে 20, 4 থেকে 16, 16 থেকে 20 বেশি হারে বৃদ্ধি পাইছে। তাহলে এই জায়গাতে এসি অপেক্ষা এমসি বেশি হারে বৃদ্ধি পায়। কি হারে বৃদ্ধি পায়? বেশি হারে বৃদ্ধি পায়। ওকে, তাহলে এগুলো তোমাদের জানতে হবে। 3 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। আচ্ছা, 3 নাম্বার বলছে যে উৎপাদনের উপকরণগুলো কি কি? উৎপাদনের উপকরণ 4টা। মৌলিক উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। আচ্ছা, তোমাদের ঘুম পাচ্ছে, তাহলে মার্কেটিং করি। তাহলে মার্কেটিং করি, কি করব? মার্কেটিং করব। হ্যাঁ, মার্কেটিং হচ্ছে এইটা আমাদের কোর্স FRB 3.1 কোর্স। FRB 3.1 কোর্স, FRB 3.1 কোর্সে কি কি আছে? FRB 3.1 কোর্সে আছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত মানবিক বিভাগের কোর্স। মানবিক বিভাগের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে কিউট, চকলেট, বয়, টয় সাবজেক্ট যেগুলো পড়ায় সব টিচাররা আছে তোমাদের সাথে, তোমাদেরকে আনন্দ দিয়ে, মজা দিয়ে, উপভোগ করায় পড়াবে। এবং আমাদের আছে স্পেশাল কম্বো কোর্স, যেখানে আমাদের আছে সবগুলা হৃদয়বান, সহৃদয়বান ব্যক্তি, যেখানে হচ্ছে তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে, মন জুগিয়ে তোমাদের পড়াবে। তাদের এই কোর্স, প্রতিটা কোর্স অর্থাৎ কম্বো কোর্স বা মানবিক বিভাগের কোর্স, প্রতিটা কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 1490 টাকায়। প্রতিটা কোর্স 1490 টাকায়। এখন যদি তোমার মনে হয় যে তুমি সবগুলা কোর্স একত্রে নিতে চাও, তাহলে 2টা কোর্সে মিলায় আমাদের বান্ডেল কোর্সের দাম হচ্ছে 2490 টাকা। তবে যদি তুমি এই 36 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট। অর্থাৎ তুমি অবশ্যই এনরোল করবা, আমাদের সাথে যুক্ত হবা। আমাদের সাথে যুক্ত হলে তুমি ঝাঁকানাকা ক্লাস পাবা। ওকে, তাহলে এখানে বলছে উৎপাদনের উপকরণগুলা কি কি? উৎপাদনের উপকরণগুলা কি কি? তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে আমাদের ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদনের স্বল্পকালে ধারণা ব্যাখ্যা করো। উৎপাদনের স্বল্পকালের ধারণা ব্যাখ্যা করো। তাহলে উৎপাদন অপেক্ষকে বা উৎপাদনের স্বল্পকালের ধারণা হচ্ছে আমার কিছু উপকরণ স্থির থাকবে এবং কিছু একটা উপকরণ স্থির থাকবে, বাকিগুলা পরিবর্তনীয় হবে। তখন সেটাকে আমরা কি বলতেছি? তখন আমরা সেটাকে স্বল্পকালীন উৎপাদন বলতেছি। এটার উপর ধারণা দিয়ে আমরা মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন এগুলা দেখাতে পারি। কি করতে পারি? দেখাতে পারি। এবং এগুলো আমরা বিস্তারিত জানবো পেইড কোর্সে। কোন কোর্সে? পেইড কোর্সে। অবশ্যই আমাদের FRB 3.1 কোর্সে। ওকে, এরপর হচ্ছে কারখানা বন্ধ থাকলে কি ধরনের ব্যয় বহন করতে হয়? বলছে কারখানা বন্ধ যখন থাকে তখন ব্যয় বহন করতে হয় আমাদের স্থির ব্যয় যেগুলা। কি ব্যয় যেগুলা? স্থির ব্যয় যেগুলা। অর্থাৎ স্থির ব্যয়গুলো আমাদের কি করতে হবে? আমাদের বহন করতে হবে। অর্থাৎ কারখানা বন্ধ থাকলেও স্থির ব্যয় বন্ধ থাকে না, স্থির ব্যয় প্রতিনিয়ত চলতে থাকে। কি করতে থাকে? স্থির ব্যয় প্রতিনিয়ত চলতে থাকে। আচ্ছা ভাইয়া, ক্রেস্টগুলা কি এক্সামের মধ্যে নেবেন নাকি লাইভ ক্লাস শেয়ারের মধ্যে দিবেন? এগুলা এক্সামের মধ্যে লাইভ ক্লাস শেয়ার সব কিছু মিলায় তোমাদের হবে, সব কিছু মিলাই তোমাদের হবে। এক্সাম না, তোমাদের হচ্ছে এই যে শেয়ার, মেনশন এগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কতটুকু অ্যাক্টিভ আছো, এগুলোর উপর ডিপেন্ড করেই তোমাদের ক্রেস্ট এবং টি শার্ট দেওয়া হবে। ওকে, এরপরে কি আছে? এবার উৎপাদন ব্যয় বন্ধ কথাটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদন ব্যয় বন্ধ, উৎপাদন ব্যয়
মানে উৎপাদন বন্ধ, ব্যয়ও বন্ধ, উৎপাদন বন্ধ, ব্যয়ও বন্ধ। যখন উৎপাদন বন্ধ হয় তখন ব্যয়ও বন্ধ হয়। এই ধরনের অবস্থাকে আমরা আসলে কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে বিশ্লেষণ করব? তো এই যে বিশ্লেষণ করার মাধ্যম, এইটাকে আমরা বলতেছি যে উৎপাদনও বন্ধ, ব্যয়ও বন্ধ। তাহলে উৎপাদনও বন্ধ হলে ব্যয়ও বন্ধ হবে। এরকম যখন হয় তখন এটাকে আমরা বলি স্থির ব্যয় না, এটাকে তখন বলি পরিবর্তনীয় ব্যয়। অর্থাৎ পরিবর্তনীয় ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, উৎপাদন যখন আমাদের পরিবর্তনীয় উপকরণের জন্য যে সকল ব্যয় করতে হয় সেগুলোকে আমরা মোট পরিবর্তনীয় ব্যয় বলি। অর্থাৎ এখানে আমার সম্পূর্ণ ব্যয়টা হচ্ছে পরিবর্তনীয়। আমি উৎপাদন যখন করব এটা ব্যয় হবে, উৎপাদন যখন আমি বন্ধ করে দিব এই ব্যয় আর হবে না। এটার আলোকে তোমাদের এখানে বর্ণনা করতে বলছে। কি করতে বলছে? বর্ণনা করতে বলছে। ও রে নীল দরিয়া ওই আমায় দে রে দে সারিয়া, ও রে নীল দরিয়া ওই আমায় দে রে দে সারিয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্ধে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া ও আমায় দে রে দে সারিয়া, কাছের মানুষ দূরে থুয়া ওই আমি মোহরি আমি ধর ফরাইয়া রে, কাছের মানুষ দূরে থুয়া মোহরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তর ওই আমার এত সাদের মনুয়া পাখি হায় রে কি জানি কি করে, ও রে সাম্পানের নাইয়া ও আমায় দে রে দে সারিয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কাছের মানুষ দূরে থেকে ঘুমাচ্ছ, ভাইয়ার কাছের মানুষ সবসময় কাছে থাকে, ঠিক আছে, সবসময় কাছে থাকে, মানে নিজের আত্মা, এটাই হচ্ছে কাছের মানুষ। প্রতিটা মানুষের সব থেকে কাছের মানুষ, সব থেকে নিজের মানুষ হচ্ছে তার আত্মা, ঠিক আছে। এই যে আত্মা, মানুষ বলে যে মন, ঠিক আছে, এটা যখন তোমার থেকে বের হয়ে যাবে তখন তুমি আর থাকবে না পৃথিবীতে, তুমি আর বাঁচবে না, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কাছের মানুষ, তোমার যে ছায়া এটা তোমার কাছের মানুষ। অর্থাৎ কাছের মানুষ সবসময় কাছে থাকে, দূরে থাকে না। তোমাদের যাদের কাছের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, দূরের মানুষ আছে, তাদের জন্য এই গান। ওকে, তো আমরা হচ্ছে এই অধ্যায়ের স্পেশাল সাজেশন দিব। অথবা আমরা যে দুইটা অধ্যায় বললাম, এই দুটো অধ্যায়ের স্পেশাল সাজেশন যদি আমরা দেই, তাহলে এখানে আমার তৃতীয় অধ্যায়ের সাজেশনে কি জানতে হবে। এখানে উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ কয়টি ব্যাখ্যা করো আলাদা আলাদা করে, এগুলোর বৈশিষ্ট্য আছে, এগুলো ব্যাখ্যা করবা, এগুলো ভালো করে পড়বা। মোট এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক অবশ্যই স্বল্পকালীন, অবশ্যই কি স্বল্পকালীন। মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি, মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের চিত্র সহ বর্ণনা। মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং এগুলো তোমাকে চিত্র সহ বর্ণনা করতে হবে। কি করতে হবে? চিত্র সহ বর্ণনা করতে হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোট, গড় এবং প্রান্তিক উৎপাদনের চিত্র সহ বর্ণনা। এবং এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া এখানে যেটা আসে আমাদের স্বল্পকালে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এবং এর রেখা এবং সূচি, রেখা এবং সূচি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা টপিকস খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো দেখাইছি বা লিগুলো দিছি এগুলোও খুবই গুরুত্বপূর্ণ, তবে এগুলা গ ঘয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য? গ ঘয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আমাদের জাহিদ ভাইয়া বলছে এটা তো গলা না যেন বাসি। আচ্ছা, ওকে, তো এখানে আমাদের এই তিনটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? সৃজনশীলের জন্য। কিসের জন্য? সৃজনশীলের জন্য। গ ঘ নাম্বারে, গ ঘ, বাকিগুলা ক খ এর জন্য, বাকিগুলা ক খ এর জন্য গুরুত্বপূর্ণ। তবে এগুলা তোমরা যদি পড়ো তাহলে 2 সেট ইনশাল্লাহ পেয়ে যাওয়া, 2 সেট পেয়ে যাওয়া। চতুর্থ অধ্যায় এবং চতুর্থ অধ্যায় স্পেশাল সাজেশন, চতুর্থ অধ্যায়ের স্পেশাল সাজেশন ভাইয়া দেন। চতুর্থ অধ্যায়ের স্পেশাল সাজেশন হচ্ছে ফার্মের ভারসাম্য। কিসের ভারসাম্য? ফার্মের ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য, অপূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ভারসাম্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2টা থেকে 2টা প্রশ্ন হয়, 2টা থেকে 2টা প্রশ্ন গ ঘ, 2টা থেকে 2টা প্রশ্ন গ এবং ঘ মাস্ট বি আসবে। কি আসবে? মাস্ট বি আসবে। বাকিগুলা ক খ এর জন্য, বাকিগুলা ক এবং খ এর জন্য। কিসের জন্য? ক এবং খ এর জন্য। আচ্ছা, আশা বলছে ভাইয়া গো ছুটি দেন, ছুটি দেন। ভাইয়া গো ছুটি হবে না, ছুটি হবে না, ছুটি হবে না। ছোটকালে কোনো কিছু জিনিস না পাইলে কাকে ডেকে নিয়ে আসছো? মাকে, বাবাকে, ভাইয়াকে। তো নিয়ে আসো, তারপরে ছুটি দিব, তার আগে না। ওকে, এবার আসো নবম দশম। কোন অধ্যায়? নবম এবং দশম অধ্যায়। কি অধ্যায়? নবম এবং দশম অধ্যায়। নবম এবং দশম অধ্যায় আমরা যদি একটু দেখি চোখ বুলানোর জন্য আমাদের আসলে কি ধরনের হয়। আমার সময় শেষ, তোমাদের সাব্বির ভাইয়া, কিউট ভাইয়া চলে আসছে, আমাকে হচ্ছে ছেড়ে দিতে হবে, ছুটি দিতে হবে, তোমাদের ছুটি, টাটা, গুড বাই বলতে হবে। এজন্য আমাকে দ্রুত একটু শেষ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমাদের কি বলছে? আমাদের একটা প্রশ্ন বলছে যে ধরা যাক একটি দেশের মোট ভোগ ব্যয় 500 কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় 200 কোটি টাকা, মোট সরকারি ব্যয় এবং বেসরকারি ক্রয়ের জন্য কত টাকা? 50 কোটি টাকা। প্রবাসী কর্মরত দেশি নাগরিকদের আয় 20 কোটি এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয় হচ্ছে 10 কোটি। ওকে, এগুলো আমাদের বলে দিচ্ছে বিভিন্ন তথ্য। অতএব এখানে আমার দেওয়া আছে সি দেওয়া আছে, জি দেওয়া আছে, আমার আই দেওয়া আছে, আমার এক্স দেওয়া আছে, আমার এম দেওয়া আছে। ওকে, এখানে বলছে মোট জাতীয় আয় কাকে বলে। তাহলে মোট জাতীয় আয় কাকে বলে? তাহলে একটা নির্দিষ্ট সময় স্বাভাবিকভাবে এক অর্থ বছরে দেশের নাগরিক দ্বারা উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য সেবার আর্থিক মূল্যকে মোট জাতীয় আয় বলে। এরপরে বলছে সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি, ব্যাখ্যা করো। অর্থাৎ সঞ্চয় না হলে বিনিয়োগ হবে না। সঞ্চয় না হলে কি হবে না? বিনিয়োগ হবে না। কি হবে না? সঞ্চয় না হলে বিনিয়োগ হবে না। তাহলে সঞ্চয় হচ্ছে মূলত বিনিয়োগের ভিত্তি। আমরা যত সঞ্চয় করব সেটা আমরা তত বিনিয়োগ করব, আর বিনিয়োগ করলে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। সেই কথাগুলো এখানে বলছে উদ্দীপকের আলোকে মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদন বের করো। তাহলে উদ্দীপকের আলোকে আমাকে জিডিপি এবং জিএনপি বের করতে হবে। তাহলে জিডিপি কি? জিডিপি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি। আমার জিডিপি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি। আর জিএনপি সমান কি? জিএনপি সমান হচ্ছে বা জিএনআই সমান হচ্ছে আমার সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম। এইটা হচ্ছে আমার জিএনআই বা জিএনপি। আমার এই দুটা এখানে বের করতে বলছে। এবার বলছে যে উদ্দীপকে অবস্থানরত বিদেশিদের আয় যদি দ্বিগুণ হয়, কি হয়? আয় যদি দ্বিগুণ হয় তাহলে মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? তখন দুটাই সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? দুটাই সমান হয়ে যাবে। অতএব এই 10 কোটি হয়ে যাবে 20 কোটি, 10 কোটি হয়ে যাবে কি? 20 কোটি। তখন এই এক্সএম এর মান আসবে 0। কি আসবে? 0। তখন এই দুটা অর্থাৎ জিডিপি এবং জিএনপি দুটাই সমান হবে। কি হবে? দুটাই সমান হবে। কি হবে? দুটাই সমান হয়ে যাবে। তো এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে 9 নম্বর অধ্যায় থেকে। কয় নম্বর অধ্যায় থেকে? 9 নম্বর অধ্যায় থেকে। কয় নম্বর অধ্যায়? 9 নম্বর অধ্যায় থেকে এভাবে প্রশ্ন আসতে পারে। এগুলো এখানে সলভ করা আছে। তোমরা নিজেরা চেষ্টা করবা। আমি যেভাবে তোমাদের দেখাই দিলাম, কি করলাম? দেখাই দিলাম। ওকে, এরপরে আসো 3 নাম্বার আর কি যে প্রশ্ন করছে এখানে বলছে যে অর্থনীতিবিদ আরভিং ফিশারের অর্থ পরিমাপ তথ্যে এমভি মানে এম ইকুয়াল 100, ভি ইকুয়াল 5, টি ইকুয়াল 10 এবং এখানে এম হচ্ছে বিহিত মুদ্রা, টি হচ্ছে লেনদেনের পরিমাণ এবং ভি হচ্ছে প্রচলন গতি। ওকে, বলছে অর্থ কি? তাহলে অর্থ কি? অর্থ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার বিনিময় মূল্য। কি মূল্য? বিনিময় মূল্য, বা তোমরা বলতে পারো যে বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যমকে অর্থ বলে। আচ্ছা, অর্থের সংজ্ঞা অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দিবা। জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়, ব্যাখ্যা করো। জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়, ব্যাখ্যা করো। অতএব জনগণের আয় বৃদ্ধি পেলে কি হয়? অর্থের চাহিদা হ্রাস পায়। অর্থের চাহিদা হ্রাস পায়, তোমাকে এটা ব্যাখ্যা করতে বলছে।
ওকে, তাহলে এখানে এরপরে বলছে যে উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দাম স্তর নির্ণয় করো। তাহলে দাম স্তর এখানে কিভাবে নির্ণয় করবা বলো? দাম স্তর তোমাকে নির্ণয় করতে হবে এমবি ইকুয়াল পিটি, এমবি ইকুয়াল পিটি, ঠিক আছে, এমবি ইকুয়াল পিটি। অর্থাৎ তোমার এখানে পি এর মান বের করতে হবে, অথবা তুমি লিখতে পারো পিটি ইকুয়াল এমভি, পিটি ইকুয়াল এমভি। তাহলে পি সমান হচ্ছে এমভি ডিভাইডেড বাই টি। তাহলে এই যে মানগুলো যেগুলো আছে 105 টি, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 100 গুণন কত? ভি এর মান হচ্ছে 5 আর টি এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 10। তাহলে এখানে উপরে হচ্ছে কত? 500 ভাগ 10, তাহলে কত হবে? 50। তাহলে পি এর মান হচ্ছে 50। তাহলে এটা হচ্ছে দাম স্তর সমান হচ্ছে 50, এটা তোমাকে বের করতে বলছে। এবার উদ্দীপকে বলছে যে এম এর মান 200 হলে, এম এর মান 200 হলে অর্থের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো। তাহলে এম এর মান যদি 200 হয়, কি হয়? এম এর মান যদি 200 হয় তখন এখানে কত আসবে? এখানে আসবে 1000। কত আসবে? 1000। এর মান আসবে কি? 100। তাহলে দাম স্তর বৃদ্ধি পাইছে। দাম স্তর বৃদ্ধি পাওয়া মানে কি? দাম স্তর বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার মুদ্রাস্ফীতি ঘটা। কি ঘটা? মুদ্রাস্ফীতি ঘটা। অতএব দাম স্তর 50 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে? 50 থেকে বৃদ্ধি পেয়ে হবে 100। তাহলে এখানে মুদ্রাস্ফীতি ঘটছে। কি ঘটছে? মুদ্রাস্ফীতি ঘটছে। অতএব অর্থের যোগান যত বৃদ্ধি পায়, মানি সাপ্লাই যত বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি তত ঘটে। এখান থেকে তুমি ভ্যালু অফ মানি বের করে এটাকে প্রমাণ করতে পারো। ভিএম সমান হচ্ছে 1/50, প্রথম ভিএম1, এবং দ্বিতীয় ভিএম2 সমান হচ্ছে 1/100, 1/100। তাহলে এর মান হবে বড়, এর মান হবে ছোট, এর মান হবে বড়, এর মান হবে ছোট। তাহলে এটা থেকে তুমি ভ্যালু অফ মানি বের করে এটাকে ব্যাখ্যা করতে পারো। কি করতে পারো? ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। তাহলে এই দুটো অধ্যায়ের আমাদের স্পেশাল সাজেশন দেন, এই দুটো অধ্যায়ের স্পেশাল সাজেশন দেন ভাইয়া। কি পড়তে হবে এখান থেকে, কি জানতে হবে, তাই না? ওকে, তোমরা যদি নবম অধ্যায় পড়ো, নবম অধ্যায় থেকে জিডিপি জিএনপির মধ্যে পার্থক্য লিখো, সঞ্চয় বিনিয়োগের মধ্যে সম্পর্ক, সঞ্চয় বিনিয়োগের মাধ্যম, জিএনআই এবং এনএনআই নির্ণয় করো, জিডিপি এনডিপি নির্ণয় করো, ঠিক আছে। এগুলো ভোগসূচি থেকে ভোগরেখা অঙ্কন করো, ভোগসূচি থেকে ভোগরেখা অঙ্কন করো, সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে, সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, মানে ম্যাথমেটিক্যালি ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। এইগুলো হচ্ছে তোমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে 2 সেট ইনশাল্লাহ, 2 সেট ইনশাল্লাহ। এখান থেকে কয় সেট? 2 সেট, 2 সেট, 2 সেট, কয় সেট? 2 সেট। মধু, 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 কয় সেট? 2 সেট মধু, কয় সেট? 2 সেট মধু। আচ্ছা, এরপর দশম অধ্যায় থেকে স্পেশাল সাজেশন, মুদ্রা কি? মুদ্রার কার্যাবলী ব্যাখ্যা করো, মুদ্রার কার্যাবলী ব্যাখ্যা করো। বিহিত মুদ্রা কাকে বলে? বিহিত মুদ্রা কাকে বলে? মুদ্রার পরিমাণ তথ্য আলোচনা করো। ফিশারের শেষ, ফিশারের বিনিময় সমীকরণ, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া, অনলাইন ব্যাংকিং এর গুরুত্ব, মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব, এগুলো ছিল তোমাদের জন্য মধু মধু মধু। তো মধু শেষ ভাইয়া, খোদা হাফেজ। তোমাদের সাথে দেখা হবে ভাইয়ার কয়টায়? ভোর 4টায়, ভোর 4টায়। কি ক্লাসে? ভূগোল ক্লাসে। এতক্ষণে টাটা, গুড বাই। সাবির ভাইয়ের ক্লাস সবাই করবা, মিস দিবা না।